এত বড় সাহস! তুই আমার সাথে বন্ধুত্ব করতে চাস? না মানে, শোন, তোর মতো ছোট লোক আমার বন্ধু হওয়া তো থাকলো দূরের কথা, আমার চাকর হওয়ার যোগ্যতা নাই। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সোজা বাসাতে যাচ্ছি। সবার সামনে মানুষকে এইভাবে কেউ অপমান করে? হ্যাঁ, সাবিয়া, যে মেয়েটি আমাকে এই কথাগুলো বলছিল তার নাম। বড়লোক বাবার একমাত্র মেয়ে। বন্ধু হতে চাইছিলাম। আমার নাকি সেই যোগ্যতাই নেই। হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নেই, সেই জন্য বড়লোক বাবার ছেলে হয়েও সবার কাছে আজ অবহেলিত। আমার নাম শিহাব হোসেন, পড়াশোনা নিয়ে বিজি এবং গাইয়া খ্যাত হয়ে চলি বলে কেউ কোনো দাম দেয় না। আর পরিবারের একমাত্র কারো কাছে কোনো দাম পাই না। কেন জানেন? না থাক, আরেকদিন বলবো। সোজা বাসাতে আসলাম। আমার কোনো দাম নাই কারো কাছে, তাই নিজের মতো করে চলি। সেই জন্যই তো আজ এমন অপমান শুনতে হলো। কলেজে সবাই জানে আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। আসলে এটাই স্বাভাবিক। আমি যেমনভাবে চলি, মধ্যবিত্ত ঘরের ছেলেও তার চাইতে ভালো। পরের দিন কলেজে ঢুকতেই, এই শোন, জি, কেন ডাকলেন? তোর এত বড় সাহস, তুই আমাকে প্রশ্ন করিস? আমি দুঃখিত। শোন, তোকে দিয়ে আমার কিছু কাজ আছে, কলেজ শেষে দেখা করিস। আমি সেখান থেকে হ্যাঁ সুযোগ জবাব দিয়ে ক্লাসে চলে আসলাম। সাবিয়া অন্য ডিপার্টমেন্টে পড়ে, তবে আমরা সেম ক্লাস। আর হ্যাঁ, সাবিয়ার সাথে আমার কেমনে দেখা হলো সেটা ক্লাসের ফাঁকে বলি। কলেজে প্রথম ক্লাস আজ, তাই কলেজে আসতেছি গেটের সামনে দিয়ে। ঢুকতেই পা কার সাথে যেন বাড়ি খেয়ে কার উপরে যেন পড়ে গেলাম। পরে চেয়ে দেখি নিচে পরীর মতো একটা মেয়ে মেরে উঠে চলে গেল। এখান থেকে তাকে চিনি, তারপর অন্যভাবে খোঁজ নিয়ে পরিচয় জানতে পারছি। এদিকে ক্লাস শেষ হয়েছে, বাকিটা পরে শুনিয়েন। ক্লাস শেষ করে বাহিরে যাচ্ছি, তখনই কলেজ থেকে বাসার দিকে যাব। তেমন সময় কে যেন আমার পিছনে শার্টের কলার ধরেছে। পিছনে তাকিয়ে দেখি সাবিয়া। তখনই মনে পড়ল সে আমাকে তো ছুটির পর দেখা করতে বলেছিল, কিন্তু সেটা তো আমার মনে ছিল না। জানি না এই মেয়ে আমাকে কি করবে, যেহেতু রাগী আর তার কথা শুনিনি। কিরে, তোকে যে বলেছিলাম ক্লাস শেষে আমার সাথে দেখা করবি? দুঃখিত, আমার মনে ছিল না, আমি ভুলে গেছিলাম। জানিস তোর এই ভুলের জন্য আমি কি শাস্তি দিতে পারি? আর কোনো দিন ভুলে যাব না, আমাকে মাফ করে দিন। কলেজে অপমান হওয়া যাবে না, বাসাতে জানলে খুব খারাপ হবে। যা, মাফ করে দিলাম। আর শোন, এখন তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? জি বলেন, কি কাজ? আমি ঠিক পারবো। এই নে একটা চিঠি, ওই যে একটা আপুকে দেখতেছিস, তাকে গিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। আমি চিঠিটা নিয়ে সামনের দিকে যাচ্ছি, আর ওর বান্ধবী মিলে হাসতেছে। কেন হাসতেছে জানেন? কারণ চিঠিটা লাভ লেটার, যেটা আপুর হাতে দিলে সে আমাকে চর মারবে। আমি তার ছোট ক্লাসে পড়ি, কিন্তু আমার মাথায় একটা কথা ভেসে উঠল। কালকে তাকে প্রপোজ করেছিলাম বলে আমাকে চর মেরেছিল, আজ আমি সেটার প্রতিশোধ নিব। আমি সাবিয়ার দেওয়া চিঠিটা নিয়ে আপুর কাছে এলাম। আপু, আপনার জন্য একটা চিঠি ছিল। কি চিঠি? আর আমি তো তোমাকে চিনি না। এই নিন চিঠি। আমি এখানে নতুন ভর্তি হয়েছি। আপু চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকলো, কিন্তু কোনো উত্তর দিল না। চিঠি পড়া শেষে, আমি জানি তুমি এখানে নতুন, তাই কেউ তোমাকে এই চিঠি হাতে দিয়ে পাঠিয়েছে, যে সেটা আমি জানি। জি আপু। শোনো, আমার নাম তানিয়া। আজ থেকে আমি তোমার বড় আপু, কেমন? ঠিক আছে। কি ভাবছেন আমি একটা বোন পেয়ে গেলাম? বোন পাবার জন্য কপাল লাগে। ওদিকে সাবিয়ারা মনে করছে আপু আমাকে চর মারবে, সেটা তারা উপভোগ করবে সবাই মিলে। কিন্তু সেটা তো হলো না। তাদের সব প্ল্যান ভেস্তে দিল আপু। তাদের মুখ এখন একটু গোমরা হয়ে আছে। দূর থেকে যতটা বুঝতে পারছি আর কি। আমি আপুর হাত থেকে চিঠিটা নিলাম, পরে দেখি কি লেখা আছে। আগে তো খুলে দেখিনি, তাই প্রিয় আবুলের মা, আশা করি ভালো আছো। তুমি না দেখতে মূলার মতো সাদা, তবে তুমি বেশ টমেটোর মতো লাল। তোমার চোখগুলো জিলাপির মতন। আর হ্যাঁ, তোমার ওই ঠোঁট দুটো মিষ্টি কুমড়ার মতো, ইত্যাদি। এইসব লেখার পরে আমার মাথায় রক্ত ওঠার মতন। তাই আপুকে বললাম, আর সাথে সাথে একটু আসতে পারবে কি? আমি আগে, আপু পিছনে আসতেছে। সাবিয়ার সামনে এসে পুরো ক্যাম্পাসের সবাই হা করে তাকিয়ে আছে সাবিয়ার দিকে। কালকে সবাই এইভাবে আমার দিকে তাকিয়েছিল,
মনে পড়ে। তারপর আমি বলা শুরু করলাম, তুমি কি ভেবেছো তোমার দেওয়া চিঠি পড়ে আপু আমাকে চর মারবে? হ্যাঁ, আর তুমি এখান থেকে মজা নিবে? কিন্তু সেটা হয়নি। আমি তাহার ভাই হয়ে গেছি। তুমি এসব কি লিখেছো? মনে তো হয় না পড়াশোনা করো, শুধু কলেজে এসে বাবার টাকা শেষ করো আর আমাদের মতো ছেলেদেরকে র্যাগিং করো। কি ভাবছো তুমি তোমার বাবা টাকাওয়ালা, বড় লোক, তার জন্য আমাদের তোমাকে ভয় পেতে হবে? শোনো, তোমার মতো টাকাওয়ালাদের কলেজে কোনো দাম নাই। আর যদি কাল থেকে ভালোভাবে পড়াশোনা করতে হয় কলেজে আসবে, তা না হলে আসবে না। এটা আমার কথা না, কলেজের সবার কথা। আমার কথা শেষ করার পর সবাই হাততালি দিচ্ছে, এমনকি স্যারেরাও। আর সাবিয়া মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সাথে বান্ধবীরাও। মনে পড়ে কালকে আমাকে এমনভাবে রেখেছিলে, আজ আমি তোমাকে এমনভাবে অপমান করলাম। সাবিয়া তার বান্ধবীদের সাথে করে গালে হাত দিয়ে কলেজ থেকে চলে গেল। আমি পরে বাসার দিকে আসলাম আপুকে বিদায় জানিয়ে। ওদিকে সাবিয়া বাসাতে গিয়ে রাগে বাঘ হয়ে আছে। ওর বান্ধবীরা নানান কথা বলতেছে। কিরে সাবিয়া, এখন কি করবি ভাবছিস, নাকি আঙ্কেলকে বলবো? না থাক, বাবাকে বলা যাবে না, আমার ম্যাটার আমি সামলে নিব। তাহলে কি করবি এখন? সেটা কাল থেকেই দেখতে পাবি কি করি আমি, আর ওই শিহাবের বাচ্চাকে কি করি। এদিকে আমার তো কেউ কোনো খবরই নেয় না বাসাতে। আর হ্যাঁ, আপনাদেরকে বলি, আমাকে সবাই কেন দেখতে পায় না। গত 1 মাস আগে আমার ভাবি, মানে আমার চাচাতো ভাইয়ের বউ বাপের বিয়ে বাড়িতে গিয়েছিলাম। সেখানে ভাবির ছোট বোন আমাকে প্রপোজ করেছিল, আমি রাজি হই নাই। পরে সে আমার রুমে ঢুকে চিল্লানি দেয়, আর ওই বাসার সবাই আসে। আমি নাকি তাকে জোর করে কিস করতে চাইছিলাম, তার শরীরে নাকি হাত দিতে চেয়েছিলাম। এইরকম একটা মিথ্যা কথা বলে আমাকে ফাঁদে ফেলে, আর আমার পরিবার সেটা সত্যি বুঝে নেয়। আমার কথা কেউ শোনেনি। এরপর থেকে কেউ আমাকে দেখতে পারে না। আগামীকাল কলেজে গিয়ে দেখি তানিয়া আপু। পরের দিন কলেজে গিয়ে আমি একদম চমকে গেলাম। আমি কাকে দেখতেছি? এটা সাবিয়া নাকি অন্য কেউ? অবাক হওয়ারই কথা, যে মেয়েকে কোনোদিন মডার্ন ড্রেস ছাড়া কলেজে আসতে একদিনও দেখিনি, সে কিনা আজ শাড়ি পরে আসতেছে। সত্যি বলতে সাবিয়াকে অনেক সুন্দর ও পরীর মতো লাগতেছে। আমি নিজে আরো একবার প্রেমে পড়ে গেলাম, কিন্তু প্রেমে পড়ে কোনো লাভ নাই। আমি একটা খ্যাত, আমার সাথে কেই বা প্রেম করবে? সেদিন প্রপোজ করে যে অপমানটি করেছে তা আজও মনে আছে। একটু পর আর তাকে দেখা হলো না, কই যেন মিলিয়ে গেল। কিন্তু তাতে আমার কি? তখনই তানিয়া আপু, কি খবর শিহাব, এমন করে কাকে দেখছিস? কি যে বলেন আপু, কাকে দেখবো? ভালো, চল ওদিকে গিয়ে বসি। আমি আপুর সাথে ক্যাম্পাসের এক সাইডে গিয়ে বসলাম, আপু আর আমি। কিন্তু ওদিকে একপাশে তাকিয়ে দেখি সাবিয়া, কিন্তু ওদিকে লক্ষ্য করা যাবে না। আপু আমার পরিচয় জানতে চাইলো। আচ্ছা, তোর তো পরিচয়টা আমাদের এখনো দেসনি। আমি কি পরিচয় দেব বলো? আমি যে একটা খ্যাত। শোন, আমি না তোর আপু, মিথ্যা বলবি না। আসলে আমি এই শহরের ব্যবসায়ী আজিজুল রহমানের ছেলে। খুব ভালো কথা। এত বড় একজন ব্যবসায়ী ছেলে হয়ে তুই এমন খ্যাত হয়ে চলিস কেন? সেটা অনেক বড় কথা, পরে বলবো। তখনই আমার সামনে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে, যা দেখে আপুও বটে অবাক হয়েছে। সাবিয়া এসে আমাকে, শিহাব, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি এখন তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি শুধু সব সময় তোমারই কথা চিন্তা করি। আই লাভ ইউ। শোনো, আমার সাথে মজা করবে না। আমি তোমার সাথে কোনো মজা করতেছি না, সত্যি বলছি। সাবিয়ার এমন কথা শুনে আমিও আর থাকতে পারলাম না, তাকে সোজা রাজি হলাম। ও আপুকে বিদায় জানিয়ে সাবিয়ার আর আমি ক্লাসে গেলাম। আজ অনেক ভালো লাগতেছে, কারণ কেউ এই প্রথম আমাকে আপন করে নিল। ক্লাস শেষ করে সাবিয়ার সাথে একটু সময় কাটিয়ে বাসাতে চলে আসলাম। আমাদের সামনে পরীক্ষা, আমার কাছে 1 টাকাও নেই। আমাকে তো আর কেউ টাকা দেয় না। আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমার এক বন্ধু আছে রোমান। ওর বাবা মার সাথে গ্রামে বেড়াতে গেছে, তাই আপাদের বলা হয়নি। আমার যে কোনো সময় টাকা লাগলে রোমান দেয়। আমি ওকে বলি না, তাও কেমন করে যেন বোঝে যায়। রোমান আমার পুরো ঘটনা জানে। যদি বলি এত আমাকে টাকা দিস কেন, তখন বলে তোর প্রয়োজন তাই দেই, যেদিন আমার লাগবে সেদিন আমাকে দিবি, আগে তুই নিজের পায়ে দাঁড়া। কিন্তু আজ রোমানকে বলা যাবে না, কারণ পরীক্ষার ফি 5,000 টাকা। আমার পরিবারের কেউ আমার সাথে কথা বলে না আজ 2 মাস হয়। আমাকে কোনো পড়াশোনার খরচও দেয় না। দেখি আজ বাবাকে কথা বলে টাকা দেয় নাকি। বাবার কাছে গেলাম, বাবা
আমার একটা কথা ছিল। কি বলবি বল, সময় নেই আমার। আমার সামনে পরীক্ষা, 5,000 টাকা ফি লাগতো। আমার এত টাকা বেশি হয়নি যে ভিক্ষা দিব। আমি তার কথা শুনে আর সামনে থাকলাম না, কারণ যে নিজের ছেলেকে ফকির বলতে পারে আর কি বোঝার বাকি থাকবে। যে মিথ্যা কথার কারণে আমাকে এত অবহেলা করতেছে তা একদিন বুঝবে। আম্মুর কাছে গেলাম, আম্মু আমার পরীক্ষার কিছু ফি লাগবে। শোন, আমার টাকার পাহাড় নেই যে তোকে টাকা ভিক্ষে দেব। সেখানেও থাকলাম না, ভাইয়ার কাছে গেলাম। ভাইয়া আমার পরীক্ষার ফিটা একটু যদি দিতে। শোন, আমার আগলা টাকা নেই, তাই তোকে দিব, যা ভাগ। দোস্ত, তোর আর আমার পরীক্ষার ফি দিছি, কোনো চিন্তা করিস না। ধন্যবাদ। এই বলে ফোনটা কেটে দিলাম। রোমান জানে আমার বিষয়ে, তাই আর কিছু বলতে হলো না। মনে হয় শহরে এসেছে, তাই খোঁজ নিয়ে জানতে পেরেছে। এদিকে আমি খুব কান্না করতেছি, কারণ তারা 2 মাস কোনো খবর নেয়নি এবং সাথে কি খাবার দিয়েছে সেটার জন্য কোনো অভিযোগ করিনি। খাবার বলতে পাতিলে তলার পোড়া ভাত, তাও অনেক খুশি ছিলাম, কারণ আমি বড়লোকের ছেলে হলেও কোনো দাম নেই তাই বস্তির মানুষ হিসেবে। কিন্তু আজ তারা যে ব্যবহারটি করলো তাতে অনেক কষ্ট পাইছি। মরে যেতে ইচ্ছা করতেছে। রাতে কখন জানি ঘুমিয়ে পড়েছি, নিজেও জানি না। এইভাবে কয়েকদিন চলে গেল। রোমানকে সাবিয়ার কথা বলেছি, তবে সাবিয়ার সাথে কয়েকদিনে অনেক ভালোবাসা পেয়েছি। ও যেটা খাইতে চাইতো এনে দিতাম। এক কথায় কেনা গোলাম, এটাই ভালোবাসা। সে তো আর ছেড়ে যায়নি। আগামীকাল পরীক্ষা, আজ আমাদের পরীক্ষা। রোমান, আজ আমাদের পরীক্ষা। রোমান আর আমি একখানে বসেছি। ভালোভাবে পরীক্ষা শেষ করলাম। পরীক্ষা দিয়ে বাইরে এসে, দোস্ত, পরীক্ষা তো দিলাম, এই পরীক্ষাটা দেওয়ার জন্য গ্রাম থেকে এসেছি। আবার যাইতে হবে, দাদু অসুস্থ তো। ওকে, সমস্যা নাই। প্লিজ নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, কোনো টাকার দরকার পড়লে ফোন করবি। এই বলে রোমান গাড়ি নিয়ে সোজা চলে গেল। সাবিয়া দেখেনি যে রোমান আমার বন্ধু। আর হ্যাঁ, একটা পরীক্ষা মানে আমাদের কলেজে এইরকম নিয়ম হয়েছে, অন্য কিছু আবার ভাববেন না। আমার আর পড়াশোনা 3 বছর আছে। তো একটু পর সাবিয়া আসলো। চলো, আজ আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আমি সাবিয়ার সাথে গেলাম ক্যাম্পাসে, কিন্তু সেখানে গিয়ে শোনো, এ হলো আমার খ্যাত পিএফ। সবাই হেসে উঠল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। কি আর করব, একজন ভালোবাসার মানুষ তো। পরে তারা নানানজন নানান খাবার জিনিস আনতে দিল। মনে হয় চাকর হিসেবে আমাকে সাবিয়া এনেছে। কেমন জানি আমার কাছে এই কাজগুলো করতে খারাপ লাগে না। তাও আমার একজন ভালোবাসার মানুষ আছে তো। কিন্তু আজ একটা সমস্যা হয়েছে। তানিয়া আপু আমাকে এই করতে দেখে। আপুর সাথে দেখা করা যাবে না, তা না হলে বকা দিবে। আপুও আমার একজন আপন মানুষ, নিজের ভাইয়ের মতোই দেখে। কিন্তু আমি আপুকে এড়িয়ে চলি একটু। বেশ কয়েকদিন গেল, সাবিয়া সেই চাকরের মতো করে নানান কাজ করে নাই। আর বাসার কথা কি বলবো, ওই যে সেদিন একটু কথা বলেছিলাম, আর আজ পর্যন্ত কেউ কোনো কথা বলে নাই। সামনে দেখলে এড়িয়ে চলে। এখনো তাদের অবহেলা শেষ হয়নি, সামান্য বিষয়ের জন্য ভাবতেই কান্না চলে আসে। কিন্তু কি করব, এটাই যে আমার নিয়তি। কাউকে কিছু বলতে পারিনি, এমনকি আপুকেও বলিনি। বাহিরে সব সময় হাসি খুশি থাকি, তো বুঝতে পারে না। আর হ্যাঁ, আমি বাসাতে আসলে আর বাহিরে বের হই না। কেমন করেই বা বের হব? আমি তো থাকি একটা নিচতলার রুমে, সেখানে কেউ আমাকে দেখতে আসে না। সেদিন থেকেই তো আমার উপরে আরামে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছি। থাক, আর কিছু বলতে পারবো না। অনেক কান্না আসতেছে। আপনারা বুঝেই নিন আমি কত ভালো আছি। আজকে রেজাল্ট দিবে, সেজন্য কলেজে গেলাম। গিয়ে দেখি আজও রোমান আসে নাই। ওর দাদা নাকি মারা গেছে। শুনেছিলাম আপুর সাথে গিয়েই দেখা হলো। বোনকে তো ভুলেই গেছিস। যাই হোক, দেখবো আজ রেজাল্ট কেমন করিস। আমি কিছু বললাম না। আপুর সাথে রেজাল্ট দেখতে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আমি আর আপু খুশিতে আত্মহারা। মানে আমি প্রথম, রোমান দ্বিতীয়, সাবিয়া তৃতীয়। আপু অনেক খুশি হয়েছে। সেই খুশিতে একটু পর সাবিয়া বলে, শোনো, আজ আমার বাসাতে পার্টি হবে, তোমরা সবাই আসবে কিন্তু। এই বলে চলে গেল। কিন্তু একটা বিষয় খটকা লাগলো। সবার উদ্দেশ্য করে বলো, আমাকে কেন একবারও আলাদাভাবে বলো না? হয়তো বলার প্রয়োজন মনে করেনি বা মনে নেই, এই কারণে আমাকে বলেনি। যাই হোক, আমি তাও যাব। অনেক দিন হয় ভালো খাবার খাই না। যদি আজ ফ্রিতে ভালো খাবার খেতে পারি। কি ভাবছিস রে? ভাবছি পার্টিতে যাব। তুমি যাবে তো? আমার সময় হবে না। এই বলে আপুর সাথে আড্ডা দিয়ে বাসাতে চলে আসলাম। কিন্তু রোমানের জন্য মন খারাপ। ও যদি আজ থাকতো অনেক খুশি হতো, কিন্তু নাই। আমি যেই বাসাতে আসলাম, আমার নিজের রুমে ঢুকলাম, সামনে দিয়ে ভাইয়া গেল, কিন্তু একবারও বলল না যে কেমন রেজাল্ট করেছি।
আমার কি কপাল, এত ভালো রেজাল্ট করেও কেউ কোনো খবর নিল না। তাই মনের দুঃখে কান্না করতে করতে ঘুম দিলাম। আর হ্যাঁ, আমার কিন্তু দুপুরে কোনো খাবার জোটে না, পানি খেয়ে থাকতে হয়। শুধু সকাল আর রাতে জোটে। বিকাল 5টার দিকে ঘুম থেকে উঠলাম, তখনই মনে পড়ল আমাকে তো পার্টিতে যেতে হবে। রেডি হচ্ছিলাম, কিছু ভালো জামা কাপড় ছিল, সেগুলো পরলাম। তখনই উপরে রান্নাঘর থেকে ভালো খাবারের সুগন্ধ আসতেছিল। মনে হয় কোনো আত্মীয় আসবে। ভাবির কণ্ঠে শুনতে পেলাম তার নাকি বোন আসবে। কিন্তু এটা শুনে চিন্তাতে পড়লাম, আবার আমার সাথে খারাপ কিছু হবে না তো? যা হবে পরে দেখা যাবে। সাবিয়াদের বাসার সামনে আসলাম, অনেক সুন্দর করে সাজানো, তবে আমাদের মতো বড়লোক না, আমাদের চাইতে একটু নিচে হবে। এমন সময় মনে পড়ল আমি কিসের বড়লোক, আমি তো একটা, না থাক। ভিতরে গেলাম, গিয়ে সাবিয়াকে দেবার মতো কিছু ছিল না, কিছু টাকা ছিল, এটা দিয়ে একটা ফুলের তোড়া কিনে দিয়েছি। সবাই নানান রকম গিফট দিচ্ছে, কিন্তু আমি কিছুই দিতে পারলাম না। অনেক খারাপ লাগলো বিষয়টা। একটু সাইডে যেতেই দেখি খাবারের আয়োজন, নানান রকম খাবার, বড়লোক বলে কথা। দুপুর থেকে পানি খেয়ে আছি, অনেক খিদে লেগেছে, তাই দেরি না করে খেতে বসলাম। দেখি সবাই এসেছে আমাদের ক্লাসের, ওদিকে ধ্যান না দিয়ে খেতে শুরু করলাম। ভালো খাবার অনেক দিন পর খেলাম। খাওয়া শেষে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি এত খুশি, খেয়াল না করে একপাশে গিয়ে দাঁড়াতেই আমাকে কে যেন ডেকে নিয়ে গেল। কিন্তু সেখানে দেখতেছি কলেজের সবাই। সাবিয়া একটা জায়গাতে দাঁড়িয়ে কিছু বলবে মনে হচ্ছে। আমাকে সাবিয়া পাশে নিল। সবাই এখানে আসার জন্য ধন্যবাদ। তবে আজ যে উদ্দেশ্যে পার্টি, সেটা হলো আমার পাশে যাকে দেখছেন সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো মনে করি আমাকে ভালোবাসার তার কোনো যোগ্যতাই নেই। তুমি কি আমাকে অপমান করতে চাও? হ্যাঁ, সেই জন্যই তো তোকে এখানে ডেকেছি। তুই কি ভেবেছিস তোকে আমি ভালোবাসবো? তোর সেই দিনের চর মারার রিভেঞ্জ নেবার জন্য আমি তোর সাথে নাটক করেছি, তাই তো কলেজের সবার সামনে তোকে ডাকা হয়েছে। আর তুই তো একটা ছোট লোক, তোকে কেমন করে ভালোবাসবো আমি, ভাবলি কেমনে? যেদিন আমার বাবার মতো বড় লোক হতে পারবি সেদিন দেখা যাবে। এরপর সাবিয়া দারোয়ান ডেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আমি তখনও বোবা, কানে কিছুই যাচ্ছে না। কলেজের সবাই তো হাসাহাসি করতেছিল। আমার সব ইচ্ছা শেষ। আমি এত বোকা, আগে জানতাম না। যাকে এত ভালোবাসলাম সেও এত পর করে দিল। বোবার মতো হাঁটতে হাঁটতে বাসাতে আসলাম। আমার মাথায় কিছুই ঢুকতেছে না। নিজের রুমে এসে সাবিয়ার কথা ভাবতেছি। সে কেন আমার সাথে এমন করলো? কলেজের সবার সামনে আমাকে অপমান করলো। আমার মান সম্মানের কথা একবারও ভাবলো না। সত্যি বলতে ভুলটা আমার। আমি যদি সেখানে খাবার লোভে না যেতাম তাহলে অপমান করতো না। কি করব বলেন? এটাই যে আমার কপালে আছে। যাকে ভালোবেসেছিলাম সেও নাটক করেছে, তাকে কিছু বলতে পারলাম না। রুমে শুয়ে আছি, তখনই কে যেন দরজাতে নক করতেছে, কিন্তু আমার রুমে তো কেউ আসে না। কে আবার আসলো? আজ এত বড় ভাগ্য। রুমের দরজা খুলতেই দেখি ভাবির বোন। তাকে দেখে আমার কলিজা শুকে গেল। সে আবার আজ আমার সাথে কোনো কিছু করবে না তো? কি খবর? একদিনের মিথ্যাতে এই অবস্থা? অযথা আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু খারাপ হবে। সেটা পরে দেখা যাবে। বলো, তুমি আমাকে ভালোবাসবে কি না? আমি কোনো দিন আপনার মতো বেয়াদব মেয়েকে ভালোবাসবো না। আমি একজনকে ভালোবাসি। ও তাই? দাঁড়া, আমি বেয়াদব, দেখ তাহলে কি করি। মিম আমার রুমের ভিতরে আসলো, এসে দরজা লাগিয়ে দিয়ে চিল্লাতে চিল্লাতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই আপনি এমন চিল্লাচ্ছেন কেন? দেখ তোর অবস্থা আমি কি করি। আমি বুঝে গেলাম আজ থেকে আমার আর এই বাড়িতে থাকা হবে না। এর চিল্লানি এতক্ষণ আমার বাসায় সবাই শুনেছে। আমার আর কিছু করার নেই, আমাকে আজ সব কিছু সইতে হবে। একটু পর দেখি দরজাতে কেউ ধাক্কা দিচ্ছে। মিম গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখি ভাইয়া, ভাবি, বাবা, মা সবাই এসেছে। মিম ভাবির কাছে গিয়ে দাঁড়ালো। এখানে কি হয়েছে মিম? আপনার ভাই আমাকে দরজা দিয়ে জোর করে কিস করতে চাইছিল। এ কি মেয়ে বাবা, এত মিথ্যা কথা বলে? তোর মতো খারাপ ভাই থাকা মানে আমাদের সব মান সম্মান শেষ। তোকে আজ উচিত শিক্ষা দিব। কি আর করার, নীরবে সব সইতে হবে। কিছু করার নাই, আমার কথা যে কেউ আর শুনবে না। এই বেয়াদবটাকে আজ এমন শিক্ষা দেব যাতে কোনোদিন আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। এই বলে ভাইয়া বাবা আমাকে ইচ্ছা মতো মারতে থাকে।
আমার সামনে দাঁড়িয়ে থাকা মা একটিবারও বারণ করলো না, কেউ আমার কথাটা একবারও শুনল না। আমাকে মেরে অজ্ঞান করে চলে গেল। পড়ে রইল নিথর দেহ। আমি আজ ভেবেই নিয়েছিলাম আমার সাথে এমন কিছু একটা হবে, সেটাই সত্যি হলো। আমি রুমে একা পড়ে রইছি, দেখার কেউ নাই। এখন ভোর 4টা বাজে। প্রায় 8 ঘন্টা পর জ্ঞান ফিরে এলো। যেখানে পড়েছিলাম সেখানে পড়ে আছি, কেউ একটিবারও দেখতে এলো না। তাই সিদ্ধান্ত নিলাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যেখানে আমার কোনো দাম নাই, সেখানে আমি কেন পড়ে নিজের জীবন শেষ করব? তাই আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আমার তো যাবার কোনো জায়গা নাই। যেখানে যাব সেখানেই সবাই এমন করবে। তা বাদে আমার কাছে একটা টাকাও নাই। যাই হোক, আমি চলে যাব। কিন্তু আমার শরীরের যে অবস্থা, হাঁটাই মুশকিল। তাও চলে যাব। যাওয়ার আগে 3 জনের নামে 3টা চিঠি লিখে রেখে গেলাম। একটা সাবিয়ার জন্য, বাবা মা ভাইয়ার জন্য। চিঠিগুলো আমার বিছানার উপর তাদের দেওয়া মোবাইলের উপর রেখে গেলাম, যদি কোনোদিন চোখে পড়ে। আর সাবিয়ারটা পোস্ট অফিসে দিয়ে গেলাম। এখন ভোর 5টা। কেউ ঠিকভাবে ওঠেনি। আমি শুধু একলা হাঁটতেছি। কোনো দিক দিয়ে কোন দিকে যাচ্ছি কিছুই জানি না। আর আসার সময় কিছুই নিয়ে আসিনি। প্রায় 1 কিলোমিটার হাঁটার পর দেখি তানিয়া আপু আমার সামনে। আমার অবস্থা দেখে আপু আমার কাছে ছুটে আসলো। কিন্তু আপু আমাকে দেখলো কেমনে? মনে হয় সকালবেলা জগিংয়ে বেরিয়েছে। আপু আমার কাছে এসে দাঁড়াতেই, কি রে শিহাব, তোর এই অবস্থা কেন? আমি কিছু বলতে পারতেছি না। মায়ের খাবার পর থেকে গায়ে কথা বলারও জোর নাই। কষ্ট করে হেঁটে চলে আসলাম। আমি কিছু বলতে না পেরে সোজা অজ্ঞান হয়েছি। কিছু বলতে পারলাম না আপুকে। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম একটা সাজানো গোছানো রুমে, আর গায়েও একটু ব্যথা কম। কিন্তু আমি কই? একটু পর দরজাতে তাকিয়ে দেখি আপু আর তার সাথে 2 জন লোক আসলো। মনে হয় মা বাবা। কি রে, কেমন আছিস? ভালো, কিন্তু আমি এখানে কেন? তুই আমাদের বাসার সামনে এসে জ্ঞান হারাস, তারপর তোকে এখানে আনি। কিন্তু তোর গায়ে এগুলো কিসের দাগ? কিছু না আপু। বাবা, তোমার আপু কিন্তু অনেক চিন্তায় আছে। বলো, এগুলো কিসের দাগ? থাক বাবা, আমি যদি ওর আপু হতাম তাহলে সত্যিটা বলবে। আসলে আপু, তারপর সব খুলে বললাম। কিন্তু আপু কান্দে কেন? সাথে তার বাবা মাও। আপু কান্দো কেন? আর আমাকে চলে যেতে হবে? কই যাবি আর কার কাছে যাবি? হ্যাঁ, যেদিকে 2 চোখ যাবে। তুই কোনোখানেও যাবি না। তুই আজ থেকে আমার নিজের ভাইয়া হয়ে এখানে থাকবি। শোনো শিয়াব, তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে। তুমি আমার ছেলে। যারা তোমাকে এত কষ্ট দিয়েছে তাদের কাছে কেন যাবে বলো? শোনো বাবা, তোমাকে যে তোমার বাবা ভাই মিথ্যা কথা শুনে এমন করেছে, তোমাকে অবহেলা করেছে, তাদের সবাইকে শিক্ষা দিতে হবে। তোমরা আমার ভাইটাকে কি খাবার দিবে না? দেখতে পাচ্ছ না, না খেয়ে আছে। আমি তো ভুলেই গেছি। চলো সবাই। আমি এতক্ষণ কিছুই বলতে পারি নাই, তাদের কথা শুনছিলাম। এই দুনিয়াতে তাহলে এইরকম মানুষও আছে যারা কিনা আমার মতো অসহায় ছেলেকে এইভাবে কাছে টেনে নেয়। খাবার খেয়ে আপু আমাকে রুমে নিয়ে আসলো। আচ্ছা, তুই কি এত বোকা যে নীরবে সব সয়ে গেলি? কি করব বলো, তারা যে ছিল টাকাওয়ালা, আমি তো সাধারণ হয়ে গেছি। বুঝলাম, কিন্তু সাবিয়া? আমি আপুকে সব খুলে বললাম। আপুকে খেয়াল করে দেখলাম সে কিছুটা রাগান্বিত হয়েছে। তোকে আজ যারা এভাবে অপমান অবহেলা করেছে, তুই তাদেরকে তার পাল্টা জবাব দিবি। কিভাবে আপু? তোকে ওসব চিন্তা করতে হবে না, বাবা সবকিছুর ব্যবস্থা করবে। এখন ঘুম দে, কেমন? আপু এই বলে রুম থেকে চলে গেল। আজ যদি আমার এমন একটা বোন থাকতো তাহলে। যাই হোক, এইটাও তো আমার আপু। সত্যি বলতে আপু আমাকে অনেক ভালোবাসে। সেই যেদিন থেকে পরিচয় হয়েছে। ওদিকে সাবিয়া চিঠিটি পেয়েছে। চিঠি খুলে দেখে, প্রিয় সাবিয়া, আশা করি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। বেশি কথা বলবো না, শুধু বলবো আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুমি সেটা বোঝো নাই। একদিন ঠিকই বুঝবা। সেদিন আমাকে খুঁজবে, কিন্তু পাবে না, কারণ আমি যে আজ অনেক দূরে চলে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি আমাকে ছোট লোক বলেছিলে না? আমি ছোট লোক না, আমি একজন বড় লোক ছিলাম। তবে বলতে পারি 2 বছর পর ফিরে আসবো। যদি ভালোবেসে থাকো অপেক্ষা করিও 2 বছর। ইতি খ্যাত। আমার চিঠি পড়ে সাবিয়া কিছুটা ভাবতে লাগলো। আমি কি তাকে অপমান করে কোনো মজা পাইছি, নাকি আমি সবার কাছে ছোট হইছি? আর আমি তাকে এত অপমান করলাম, কিছুই বললো না সে। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। যাই হোক, আমার তাই কি। এদিকে আমি আপুদের বাসাতে বেশ আরামে আছি। মনে হয় বাবা মাকে পেয়েছি। বেশ কয়েকদিন হয়ে গেল আপুদের বাসাতে।
আমি এখন পুরোপুরি সুস্থ। অসুস্থ থাকার কারণে কয়েকদিন কলেজে যাইনি। আপুও কলেজে যায়নি, তার ভাইকে রেখে নাকি কোনোখানে যাবে না। আমি নিজের পরিবারের কথা ভুলেই গেছি। কে অমন পরিবারের কথা মনে করবে বলেন, যারা নিজের ছেলের কোনো কথাই বিশ্বাস করে না, অন্য কথা শুনে নাচে। ওদিকে কয়েকদিন আমাকে কেউ দেখতে না পেয়ে আমার রুমের দিকে খোঁজ নেবার জন্য যাচ্ছে, কেননা আমি যদি রুমে থাকতাম তাহলে নিশ্চয়ই বাহিরে একবার হলেও তাদের সামনে পড়তাম, কিন্তু পড়িনি। আর আমি যদি মরে গেলেও গন্ধ বাহির হইতো, কিন্তু আমার কোনো খবর নাই। আর হ্যাঁ, ভাইয়ের শালি এখন আমাদের বাসা থেকে যায় নাই, সবাই মিলে আমার রুমে আসলো। দরজা খুলে দেখে আমি নাই। আমি তো আগে চলে এসেছি, সবকিছু রুমে ঠিকঠাক আছে, শুধু মানুষ নাই। তার পরিবর্তে 2টা চিঠি দেখা যাচ্ছে মোবাইলের নিচে। চিঠি দুটো তুলে হাতে নিয়ে বাবা, একটা ভাইয়া একটা নিল। তারপর, প্রিয় বাবা, আমার সালাম নেবেন। আমি আপনার এমন হতভাগা ছেলে যে কিনা আপনাদের মুখের সামনে দেখে বাবা বলে ডাকতে পারি নাই। জানেন, আপনি যে কারণে আপনার ছেলেকে অবহেলা করেছেন তা ছিল একদম মিথ্যা। আমি কোনোদিন ভাইয়ার শালিকে কিছু করতে চাই নাই। সে আমাকে প্রেমের প্রস্তাব দিত বারবার, আমি রাজি হই নাই বলে সে এমন নাটক করেছে। আর আপনারা আমার কোনো কথা না শুনেই তার কথা শুনেছেন, একটিবারও আমাকে কিছু বলতে দেন নাই। আমি সব কিছু মেনে নিয়েছি, কিন্তু কষ্ট পেয়েছি কোন দিন জানেন? আপনারা আমাকে দুবেলা কুকুরের খাবার খাওয়ান, তাও মন খারাপ করিনি। কিন্তু যখন সামান্য পরীক্ষার ফির জন্য আমাকে ভিখারি বানিয়েছিলেন, সেদিন খুব কষ্ট পাইছি, কারণ মানুষ ভিখারিকেও এমন করে বলে না। আর আপনি জানেন কি, আমি এই বছরে আপনাদের ডিপার্টমেন্ট প্রথম হয়েছি। যাই হোক, আর কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই। আর হ্যাঁ, তোমরা ভাইয়ার শালিকে কিছু বলবে না, কারণ সে আমার ছোট বোন, আমি তাকে বোনের চোখে দেখেছি। আর আমাকে খুঁজেও কোনো লাভ হবে না, আমি এতক্ষণে এই জায়গা থেকে অনেক দূরে চলে গিয়েছি। ইতি, নাম নাই। চিঠি পড়ে বাবা ভাইয়া দুজনে অনেক কান্না শুরু করে দিল। তাদের কান্না দেখে ভাবি একটা চিঠি পড়ে মাকে শোনালো। তারপর তারা দুজনে কান্না শুরু করলো, কারণ চিঠি দুইটাতে সেম কথা লেখা। এই চিঠি পড়ে তারা নিজেকে নানান কথা বলতে লাগলো, কিন্তু বলে কোনো লাভ নাই। আজ আমার নিজের কারণে আমার ছেলেকে হারিয়ে ফেললাম। কিন্তু কোনো লাভ নাই, আমি আর তোমাদের কেউ না। আমার নতুন পরিবার পাইছি, তাদের কোনো দিন বলতে পারবো না। ওদিকে আমাকে কয়েকদিন না দেখে সাবিয়া কেমন জানি শূন্যতা অনুভব করতেছে, আর ভাবছে আমি কি তাহলে সত্যি শিয়াবকে ভালোবাসি, না এটা হতে পারে না। নানান বিষয় নিয়ে ভাবতে থাকে, শুধু আমাকে নিয়ে ভাবে। কোনো লাভ নাই চান্দু, আমি আর তোমাকে কোনো দিন আপন করে নিব না। এখন বর্তমানে আজ আপুকে অনেক রাজি করিয়ে কলেজে পাঠালাম আমার ডিপার্টমেন্টের খবর নিতে। আপু কলেজ চলে গেল, আমি মার সাথে আড্ডা দিতেছি। বাবা অফিসে গেছে। বাবা মা মানে চিনলেন না, আঙ্কেল আন্টি। এখন বিকাল, আপু কলেজ থেকে আসার পালা। কিন্তু আপু যখন কলেজ থেকে এলো, তার মনটা দেখি ভীষণ খারাপ। মনে হয় কোনো খারাপ খবর আছে। আপু, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? কিছু না, তুই তো আর আমাকে আপু বলতে পারবি না। ধুর, তুমি কি আবল তাবল বলছো? কি হয়েছে বলো তো? আপু মার কানে কি যেন বলল, নিমিষে তার মনটাও খারাপ হলো। আমি ভাবতে লাগলাম আমার পরিবার থেকে আর কোনো খবর পাইনি তো। মা, তোমাদের হয়েছেটা কি? বলবা কি কিছু? তুই আর আমাদের হলি না রে। তুমি কলেজ থেকে বিদেশে যাওয়ার স্কলারশিপ পেয়েছো। আগামী 8 তারিখে তোমার ফ্লাইট। সবাই খুব খুশি, আমি মন মরা, কারণ আজ 4 তারিখ, আর 3 দিন বাকি আছে। মনটা একেবারে খারাপ হয়েছে। সবাইকে ছেড়ে কেমনে যে চলে যাব, আর আপুকে ছাড়া এক মুহূর্ত কাটে না। তাকে কেমনে ছেড়ে যাব? আমি তোমাদেরকে ছেড়ে কোনোখানে যাব না। তুই যাবি না, তোর বাপ যাবে। ঠিক আছে, তবে বাবাকে পাঠাও, আমি যাচ্ছি না। এই কথা বলতে আপু একটা দৌড়ানি দিল। সোজা বাহিরে আসলাম, আর আমাদের কাহিনী দেখে তারা দুইজন হাসতে থাকলেন। বাহিরের পরিবেশটা কেমন জানি পাল্টে যাচ্ছে। আমি 2 দিন আগে ছিলাম কত কষ্টে, আর এখন কত সুখে। সাবিয়ার কথা ভুলতে বসেছি। আর হ্যাঁ, আপনারা মনে করেছেন অপমানের কথা আপুকে বলেছি, তা বলি নাই। বাহির থেকে আড্ডা দিয়ে বাসাতে এলাম। রাতে খাবার খাচ্ছি, তখনই আপু একটা কথা মনে করিয়ে দিল সবার সামনে। মনটাই খারাপ করে দিল। কি রে, সাবিয়ার সাথে কি কোনো কথা হয় না? না, হয় না, বাদ দাও তো এসব। ওকে, তুই যা, ভালো মনে করিস। তবে মেয়েটা দেখতে কিন্তু হেব্বি, তোর সাথে ভালো মানাবে। আপু, তোরা দুজন কিশোরী করলি বলতো? আর সাবিয়াটা কে? হ্যাঁ, ওটা তোমাদের ছেলের।
আপুকে আর কিছু বলতে দিলাম না। না মানে আমার বন্ধু। এইভাবে দুষ্টুমির মাধ্যমে খাবার খাওয়া শেষ হলো। আগে নিজের বাসাতেও ভাইয়া ভাবির সাথে কত মজা করতাম খাবার টেবিলে, কিন্তু সেগুলো আর মনে পড়ে না। অবহেলা সইতে সইতে এমনই হয়েছে যে আমি কে আর আগে কোথায় ছিলাম সব ভুলে গেছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাসাতে অনেক ভালো ভালো খাবার রান্না করা হচ্ছে, কিন্তু কিসের জন্য আর কে আসবে? আপু, আজ বাসাতে কে আসবে আর এত আয়োজন কেন? সময় মতো দেখতে পাবি, যা ফ্রেশ হয়ে নে আগে। কেন যে একটা বলতে গেলাম। যাই হোক, আবার খিদেও লেগে গেছে। ওদিকে সাবিয়া গত রাতে ঘুমাতে পারে নাই। আমার কথা চিন্তা করে রাত চলে গেছে। কয়েকদিন হলো এমন একটা জিনিস মিস করতেছে যে সে কোনোভাবেই বুঝতে পারতেছে না। সে নানানভাবে চিন্তা ভাবনা করে এটাই প্রমাণ পেল যে সে আমাকে ভালোবেসে ফেলেছে, কারণ সে আমার দুষ্টুমি অনেক মিস করে। তার কথা শোনার মতো কেউ নাই, কোনো অভিযোগ করে নাই ইত্যাদি। সে ভয় পাচ্ছে আমি তাকে আপন করে নিব কিনা, কিন্তু আমি তো কোনো দিন তাকে আপন করব না। এদিকে আমি সোজা এসে খেতে বসলাম। ওই দাঁড়া, সবাই একসাথে খাবো। সবাই মানে কে আসবে? হ্যাঁ, সেটা না হয় আসলেই দেখতে পাবি। তানিয়া, ছেলেটার হয়তো খিদে লাগছে, খেতে দে মা, বারণ করিস না, পরে না হয় আবার খাবে। ঠিক আছে। আমি আমার মতো বসে গেলাম, কিন্তু তখনই কে যেন কলিং বেল চাপলো। আপু গিয়ে দরজা খুলতেই অবাক। আমার এখান থেকে আবার দরজা দেখা যায়। আপু, এ কাকে ডেকেছে? এ তো সাবিয়া, কিন্তু এখানে কেমন করে আসলো? শালার কপালটাই খারাপ। এই আপু যে এত বাড়াবাড়ি করে যা বলতে পারবো না। সাবিয়াকে দেখে মা চলে এসে, তানিয়া, মেয়েটা কে রে? তোমার ছেলের বান্ধবী কাল রাতে বললো যে। মা সেখান থেকে গিয়ে বাবাকে আবার সোজা ডেকে আনলো। মনে হচ্ছে আমার বউ বাড়িতে এসেছে, তেমন অবস্থা শুরু হয়ে গেছে। আপনারা আবার ভাবেন না যে আমি সাবিয়াকে ভুলে গেছি। ভালোবাসি, তবে প্রকাশ করব না। তাকে আগে তো কিছুটা শিক্ষা দিতে হবে। বাবা আসতেই সাবিয়া সালাম দিল। তোমার বাবার নাম কি? সাইফুল ইসলাম। শুনেই বাবা কিছুটা অবাক হলেন। আচ্ছা, তুমি ব্যবসায়ী সাইফুলের মেয়ে না তো? হ্যাঁ, আমি তারই মেয়ে। আরে বলো কি, ও তো আমার সেই বন্ধু। বলনি তো তার মেয়ে আছে? শোনো, তোমরা পরে গল্প করিও, আগে খেতে চলো। খেতে এসে সাবিয়া কিছুটা অবাক হলো, কারণ আমি এখানে থাকবো সে কোনোদিন ভাবতেই পারে নাই। আমার সামনে এসে বসলো, কিন্তু কোনো লাভ নাই। আমি তাহার দিকে তাকাচ্ছি না, আমি নিজের মতো করে আছি। সাবিয়া আমার সাথে কথা বলার জন্য নানা চেষ্টা করতেছে, কিন্তু পাচ্ছে না। সে কেমনে কথা বলবে? আমি তো তাকে কোনো সুযোগ দিতেছি না। শোনো সাবিয়া, তুমি হয়তো অবাক হচ্ছ তোমাকে কেন ডেকেছি। আর হ্যাঁ, শিহাব আমার ছোট ভাই। জানি আপু। আমার ভাইয়া স্কলারশিপ পেয়েছে, 2 দিন পরে চলে যাবে, তাই তোমাকে এখানে ডাকা। সাবিয়া আর কিছু বলতে পারতেছে না। যাকে যেমন ভাবছিল সে তেমন না, তার চাইতে বড়। সাবিয়া আড্ডা দিয়ে চলে গেল, কিন্তু আমি তার সাথে একবারও কথা বলি নাই। আপু বিষয়টা লক্ষ্য করেছে বটে। ওদিকে আমার ভাইয়া কলেজে খোঁজ নিয়ে জানতে পারে আমি বিদেশ চলে যাচ্ছি, কিন্তু আমি কলেজে আসি না, তাই আমার কোনো খবর পেল না। বাসাতে এসে বাবাকে বললে বাবা খুশিতে আত্মহারা হন, কিন্তু লাভ কি? তাদের ছেলে তো আর তাদের কাছে নাই। এই কথা মনে হতেই নিমিষে সব খুশি চোখের পানিতে পরিণত হয়। কান্নায় ভেঙে পড়েন। তাদের ছেলেকে অবহেলা করেছিল, সামান্য 5,000 টাকা দিতে পারে নাই। সেই ছেলে আজ কিনা বিদেশে পড়তে যাবে, ভাবা যায়? ভাইয়া কিছুটা শোকাহত হয়ে তার শালিকে চর মারতে চায়, কিন্তু মারতে পারে না। তাকে যে আমি ছোট বোন মেনেছি। ভাইয়া তার শালিকে সব খুলে বলে। সেটা শোনার সাথে সাথে সে ভাইয়ার কাছে ক্ষমা চায়। আর হ্যাঁ, আমি 2 বছরের জন্য বিদেশে চলে যাচ্ছি, মনে থাকবে তো? আবার পরের দিন আপু, শোনো, কোনো মেয়েদের দিকে তাকাবি না, আর শুধু পড়াশোনা করবি। সব ঠিক আছে, কিন্তু তোমাদের ছেড়ে যাইতে ইচ্ছে করতেছে না। ভালো একটা কাজ কর, তোকে যাওয়া লাগবে না। আরে ছেলেটার সাথে রাগ করতেছিস কেন? তুই কি ওকে ছাড়া থাকতে পারবি না বল? পারবো না মানে? অবশ্যই পারবো। আমার যখন বিয়ে হবে তখন তো থাকতেই হবে। ইস কি শখ! তোমাকে কে বিয়ে দিবে? হ্যাঁ, যে বিয়ে করতে আসবে তাকে। এই কথা বলেই সেদিনের মতো দৌড় দিল। চলো আপু, আশপাশটা একটু বেড়ে নেই। চল। আমরা বেড়াতে কলেজে যাচ্ছি। আর হ্যাঁ, আমার সব কাগজপাতি আপু ঠিক করেছে। পাইছি একটা আপু। কলেজে যেতেই দেখি সাবিয়া আমাকে দেখে আমাদের দিকে আসতেছে।
শোন, তুই সাবিয়ার সাথে কথা বল, আমি আসতেছি। আমাকে একা রেখে চলে গেল। যার সামনে আমি আসতে চাই না সে আমার সামনে বারবার চলে আসে। শিহাব, তোমাকে কিছু বলার ছিল। জি, কি বলবেন বলেন। না মানে, বলতেই আমি সেখান থেকে সোজা বাসাতে আসলাম। আমার এমন কাহিনী দেখে আপুও পিছনে আসলো। বাসাতে এসে রাতে তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব জানি। একটা না হয় ভুল করেছে, তার জন্য এমন করিস? এখন ঘুমাবো, কালকে সকালে যাইতে হবে আমাকে, মনে নাই? এই বলে ঘুমের দেশে গেলাম। পরের দিন সকালে সবকিছু রেডি, সবাই প্রস্তুত, রেডি হয়ে বিমানবন্দরে এলাম। কিন্তু এখানেও মাথাটা গরম হয়ে গেল। সাবিয়া এসেছে, আপু কাজ পায় না, কিছু না, শুধু বিরক্তিকর। আমি সবাইকে বিদায় জানিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি এখন বিমানে, সবার কথা মনে পড়তেছে, সবচাইতে বেশি আপুর কথা। আর নিজের পরিবারের কথা কেন যে মনে পড়ে না বুঝি না। আমি ইংল্যান্ডে এসেছি, নেমেছি, আমাকে নেবার জন্য একজন এসেছে। এইভাবে এখানে অনেকদিন কেটে গেল। আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত। আপুর কথা মতো কোনো মেয়ের দিকে তাকাই নাই। আপুর সাথে প্রতিদিন কথা হয়। বাসাতে থাকতেও যেমন শাসন, এখানেও তেমন। তবে মাঝে মাঝে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসতো। পরিচয় চাইলে সাবিয়া বলতো, তখনই ফোন কেটে দিতাম। তার মায়াতে জড়াতে চাই না। আপু বলেছে সাবিয়া নাকি আগের চাইতে শুকিয়ে গেছে, আর প্রতি রাতে নাকি আমার জন্য কান্না করে। সে নাকি এখন আমাদের বাসাতেই থাকে, কিন্তু কোনো লাভ নাই, আগে আরো কষ্ট পাক। 2 বছর পর আজ আমার আশা 2 বছর পূর্ণ হলো। আমার পড়াশোনাও শেষ। আমি এখন বাংলাদেশে যে কোনো কলেজে একটা বড় পদে চাকরি নিতে পারবো। আমি আজ একজন বড় লোক, সেটাই মনে হচ্ছে। আপু বলেছে একটা সারপ্রাইজ আছে নাকি আমার জন্য। আর এই 2 বছরের নিজের পরিবারের কথা ভুলেই গেছি। জানি না তারা এখন কেমন আছে। আমি দেশে আসব, কাল আপনারা কি কেউ নিতে আসবেন না? প্রিয় পাঠকগণ, দেশে আসতেছি। কেমন? আমার পড়াশোনা শেষ, বিদেশের মাটিতে এখন দেশে ফেরার পালা। কিন্তু চিন্তা করতেছি একটা সারপ্রাইজ দিব। তখনই আপুর ফোন। শিহাব, কবে দেশে আসবি রে? এই তো আর কয়েকদিন পর, সমস্যা নাই, ফোন করে জানাবো। মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। এই বলে ফোন কেটে দিলাম, কারণ সারপ্রাইজ দেবার আমি আজকেই দেশের উদ্দেশ্য করে রওনা দিব। পরের দেশে বহুত থাকছি, এবার নিজের দেশে যাব। কিন্তু আমি সব ভুইলা গেছি, আমার যে একটা অতীত ছিল। যাই হোক, দেশে গিয়ে বাকিটা দেখা যাবে। কিন্তু যখন বাহির হব তখন অচেনা নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? কোনো কথা নাই, শোনেন, আপনার সাথে নীরবতা পালন করার আমার সময় নাই। আমি আমার দেশে যাচ্ছি। ফোন কেটে দিলাম। দিয়ে এ মা, এটা দেখি বাংলাদেশের নাম্বার। তাড়াহুড়াতে সব কি হইয়া গেল। আপু আবার অচেনা নাম্বার থেকে ফোন দেয়নি তো কে ফোন দিল? নিজের বাবা নাকি সাবিয়া? তাড়াহুড়াতে সব গন্ডগোল বাজাই দিলাম। যাই হোক, আমার তাই কি, সোজা বিমানবন্দরে এসে ফ্লাইটে উঠে রওনা দিলাম। পৌঁছাতে বাংলাদেশ সময় সকাল 9টা। ঘুম ভাঙলো জানি না, কতক্ষণ ঘুমাইছিলাম। দেশে আসার আনন্দ সব ভুলে গেছি। জানালা দিয়ে তাকিয়ে দেখি কেমন জানি সকালের আলো দেখা যাচ্ছে। তখন পাইলট বলল, আমরা এখন বাংলাদেশের মাটিতে অবতরণ করব। ওদিকে আমার বাসা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সকাল থেকে অনেক আয়োজন চলছে। সাবিয়া আমাদের বাসাতে এসে নাকি এগুলো আয়োজন করতেছে। নিজের হাতে নাকি রান্নাও করেছে। কেউ কিছু বললে বলে সারপ্রাইজ আছে। আমি বিমানবন্দর থেকে সোজা বাহিরে আসলাম। বাহিরে এসে কেমন জানি একটা অনুভূতি হচ্ছে। নিজের দেশ আর অন্যের দেশ কখনো এক হয় না। তেমন সময়ে একজন আমার ব্যাগটা নিয়ে মাইক্রোতে উঠালো। আরে ভাইয়া, করতেছেন কি? আমি তো আপনাকে চিনি না। আরে চলুন, আমাকে আপনার চেনা লাগবে না। এই বলে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। শহরটা অনেক পরিবর্তন হয়েছে, আগের মতো আর কিছু নাই, অনেক উন্নত হয়েছে। একটু পর খেয়াল করলাম গাড়িওয়ালা এক চিরচেনা রাস্তাতে নিয়ে যাচ্ছে। তার মানে আমি দেশে আসব। সেটা তাহলে কি ভুলক্রমে সাবিয়াকে বলে ফেলেছি? হায় রে কপাল, যাকে এত ঘৃণা করি তাকেই বলেছি। সে তো বাসাতে সব বলে দিয়েছে। আমি সাবিয়া কিন্তু ঘৃণা করি না, অনেক ভালোবাসি। কিন্তু তার সাথে তো একটু প্রতিশোধ নিতে হবে সেদিনের কষ্টের জন্য। বাসার সামনে এসে গাড়ি দাঁড়ালো। আমি তো অবাক হই তাকিয়ে আছি। বাসাটা আজ এত সুন্দর করে সাজানো। যখনই ভিতরে যাব তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। মেয়েটা দেখতে
সেই সুন্দর, মনে হয় আসমানের পরী। কিছুটা সাবিয়ার মতো দেখতে লাগে। কে জানে কে এটা? দুঃখিত আপু, আমি দেখিনি। সমস্যা নাই, কিন্তু আপনি কে? না মানে আমি শিহাবের বন্ধুর। আপনি কে? আমি সাবিয়া। এই মা, মাইরা ফেলাইছে। এটা সাবিয়া হয় কেমনে? এত সুন্দর, আগে তো এত সুন্দর ছিল না। তা বাদে আমার জন্য নাকি প্রতিদিন কান্না করত। চোখের নিচে তো কালো দাগ থাকার কথা। আর হ্যাঁ, আপনারা কি ভাবছেন আমাকে কেন চিনতে পারলো না? শোনেন তাহলে, আমি আগের চাইতে অনেক স্মার্ট হয়ে গেছি। আগে চেহারা দেখলে মনে হবে ওটা অন্য কেউ। তখনই মনে হলো ড্রাইভার চিনলো কেমন করে? তার মানে আপু জানতো আমি আসবো। ভিতরে আসলাম। ভিতরে দেখি কারো জন্য অপেক্ষা করতেছে বাবা, মা, আপু। আমি ভিতরে গিয়ে সারপ্রাইজ। তখন সবাই মুচকি হাসলো। আপু কানটা ধরে, তুই কি মনে করেছিস আমি জানাবো না তুই আজকে আসবি? না মানে সারপ্রাইজ দিতে চাইছিলাম। তুমি কেমন করে জানলে? কাল থেকে যখন সাবিয়া বাড়িতে এসে সব কিছু নিজে সাজাতে লাগলো তখনই বুঝে গেছি। কিন্তু সাবিয়া কই? কি যে আমি কি জানি? সেটাই, তোকে তো চিনতে পারবে না। তুই অনেক পরিবর্তন হয়েছিস। তখনই পিছন থেকে কে যেন বলল। হ্যাঁ, চিনব কেমন করে? তোমার ভাই তো মহানায়ক। তাকায় দেখি গেটের সামনের মাইয়াটা, মানে সাবিয়া। আমি সেদিকে খেয়াল না দিয়ে বাবা মাকে বললাম, কি ব্যাপার, তোমরা এত শুকাই গেছো কেন? আরে কি যে বলিস তুই? শুধু বাবা মাকে বলো, আমি তোর কে হই? আরে আপু, তুমি তো আরো মোটু হইয়া গেছো। সবাই একটা মুচকি হাসি দিল, কিন্তু পিছনের জন্য কিছু বলছে না। মনে মনে বলতেছে আমার প্রতি এখন রাগ কমেনি, দাঁড়া দেখাবো মজা। সাবিয়ার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। কে না চায় এমন সুন্দর মেয়ের দিকে তাকিয়ে থাকতে? কিন্তু তাকে তো মজা দেখাতে হবে, হার মানলে হবে না। খুব খিদা লাগছে, কেউ কি খেতে দিবে না আমাকে? মনে নাই, যা ফ্রেশ হয়ে আয়। সাবিয়া, রুমটা দেখে দে তো। এ মা, সাবিয়াকে বললো কেন? আপু তুমি যতই চেষ্টা করো না কেন, আমি প্রেমে তো পড়ে গেছি, এত সহজে মচকাবো না। চলো। জি, আমাকে তুমি করে বললেন কেন? তুমি বলবো না তো কি বলবো? কোন জমিদার, তাই আপনি বলতে হবে? না মানে, এত ভাব দেখাতে হবে না, পরে মজা দেখাবো। এটা তোমার রুম? এই বলে চলে গেল। আমি ফ্রেশ হচ্ছি, এমন সময় নিজের বাবা মার কথা মনে পড়লো। না, আর তাদের কষ্ট দেব না। বিকেলবেলা সবাইকে সাথে নিয়ে যাব, তবে ভাইয়াকে একটু মজা দেখাবো, সাথে ভাবিও আর তার শালিকেও। তারা এই 2 বছরে অনেক কষ্ট পাইছে, আর দেওয়া যাবে না, যতই নিজের মতো কেউ থাক না কেন। খাবার টেবিলে নানান রকম আইটেম দেখতেছি, দেখে জিভে পানি চলে আসলো। খাবার শেষ করলাম, কারোর সাথে কোনো কথা নাই। খাবারটা অনেক ভালো হয়েছে। বাহ আপু, তুমি তো অনেক সুন্দর রান্না শিখেছো। এটা আমি রান্না করি নাই, সাবিয়া করেছে। এখন সাবিয়া কিছুটা অবাক হয়ে আছে যে আমি কি বলবো। সেও খাবার খাচ্ছে। আরে ইংল্যান্ডে এরকম কত খাবার খেলাম, এমন খাবার শুধু আম্মু রান্না করতে পারতো। হ্যাঁ, খেয়েছো তো। রেগে তেলে বেগুন হয়ে গেছে। আপু বলেছিলাম যে বিকালে বাসাতে যেতে চাইছিলাম, তাদের তো অনেক কষ্ট দিলাম 2 বছরে। ঠিকই বলেছিস। এবার তো দেখা কর, আর কষ্ট দিস না। তারা নিজের ভুল বুঝতে পেরেছে। ঠিক বলছো বাবা, বিকালে সবাই মিলে যাব কেমন? আমিও একমত। সাবিয়া কথাগুলো শুনে ভাবতেছে, বলল, আমিও যাব। বিকেলবেলা সবাই রেডি হয়ে যাচ্ছি। আজ অনেক ভালো লাগছে, নিজের পরিবারের সাথে দেখা করব। আর হ্যাঁ, আপনারা মনে করতেছেন আমাকে এত কষ্ট দিল, তাদেরকে কেন মাফ করলাম? আসলে আমাকে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, আবার 18 বছর মানুষ করেছে, তার কাছে তারা যে কষ্ট করেছে, তার কাছে এগুলো কিছুই না। তাই রাগ করে চলে গেছিলাম, আজ আবার ফিরে আসতেছি। গাড়ি বাসার সামনে এসে দাঁড়ালো। আগের চাইতে কিছুটা পরিবর্তন হয়েছে। আমি আগে যাচ্ছি, তখনই তোমরা কে কোথায় এসেছো দেখা যাও, আমাদের শিহাব এসেছে। চাচা আমাকে চিনলেন কেমন করে? ছোট থেকে চোখের সামনে মানুষ হয়েছো, কেমনে ভুলি। সবাই মিলে ভিতরে যাচ্ছি, তখনই দেখি মা আমার কাছে আসতেছে। ভিতরে গিয়ে সোজা মাকে জড়িয়ে ধরলাম। মা, তুমি এত শুকিয়ে গেছো কেন, আর কেমন আছো? তোকে ছাড়া কেমনে ভালো থাকি বল? তখনই বাবাকেও জড়িয়ে ধরলাম। তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস বাবা। হয়েছি, আমাদের না হয় ভুল করেছি, তাই বলে এইভাবে চলে যাবি? আমাদের মাফ করে দে বাবা। ছি মা, তুই মাপ চাও কেন? আমি না তোমার ছেলে? এখন ফিরে এসেছি তো ভিতরে নিয়ে যাবে না?
এরপর ভিতরে চলে আসলাম সবাই। ভাইয়ার সাথে কোনো কথা বলিনি। তারপর মায়ের সাথে সবার পরিচয় করিয়ে দিলাম। সবাই আজ অনেক খুশি, আমিও। শুধু সাবিয়া চিন্তা করতেছে। আজ নিজের মানুষদেরকে পেয়ে অনেক খুশি লাগতেছে। এই 2 বছর অনেক কষ্ট পাইছি, আর না, এখন শুধু সুখে থাকার পালা। তার আগে কিছু কাজ আছে, সেগুলো তো পূরণ করতে হবে। সাবিয়াকে মজা দেখানো, ভাইয়াকে মজা দেখানো, কিন্তু কেমন করে কি করব? সবাই নিজেদের আলাপ নিয়ে ব্যস্ত, আমার কোনো খবর নাই। কি আর করব মা, তার নিজের কাছে এমন ভেবে নিছে মনে হয় আমি কোনোখানে উড়ে যাব। কিন্তু সাবিয়া চিন্তা করতেছে, শিহাব এত বড় লোকের ছেলে, 2 বছর আগে তা মনেই হয় নাই, আজ তাকে দেখে মনে হচ্ছে। সাবিয়া কি ভাবছো? শিহাব এত বড় লোকের ছেলে? আপু তখন সব খুলে বলে। তখন সাবিয়া চুপ, কি আর করবে, না বুঝে ভুল করেছে। তখনই কে যেন বাসাতে আসলো। আরে বন্ধু, ভিতরে আসো। বাবা তখন আঙ্কেলকে বলেন কে তিনি, তিনি নাকি সাবিয়ার বাবা। কিন্তু তিনি এখানে কেন? সাবিয়ার বাবা এখানে বসে আছেন। সাইফুল সাহেব, আপনারা আমার সাথে একটু সাইটে যাবেন কি? এই বলে আঙ্কেল, আন্টি, বাবা, মা একটা রুমে চলে গেল। কি যেন গোপনীয় আলাপ আছে, তারা আলাপ করতেছে। আমি সাবিয়ার বাবা, সে আপু, ভাই, ভাবি বসে। তখনই শিহাব, একটু এক সাইডে যাবি ভাই? কি করব বড় ভাই বলে কথা, আপুও ইশারায় যাইতে বলো। চলে আসলাম। ভাই, আমাদের মাফ করে দে, না বুঝে তোর উপরে অনেক অপমান করেছি, প্লিজ মাফ করে দে। আমি কি করব এখন নিজেও বুঝতেছি না। নিজের ভাই এমন ভাবে বলবে তা কোনোদিন ভাবতে পারি নাই। আমাকে ভাবতে দাও কি করা যায়, কাল বলবো। তখনই দেখি ছোট একটা বাচ্চা, মনে হয় ভাইয়ার মেয়ে, তাকে কোলে তুলে নিয়ে বাহিরে আসলাম। ঠিক আমার মতন হয়েছে, বসে আছি, সবাই উপস্থিত। যেটা বুঝতে পারছি, আমার ভাইয়া নিবে এখন, কারণ সবার মুখে হাসির ছাপ দেখতে পাচ্ছি। শিহাব, এখন কি করবি বাবা? পড়াশোনা তো শেষ করলি। দেখি কি করা যায়। সঠিকভাবে বলো, তা না হয় আমার কোম্পানিতে যোগ দাও। আরে না আঙ্কেল, আমার একটা চাকরি হয়েছে, মানে আমাদের কলেজে আমি আমার ডিপার্টমেন্টের প্রধান হিসেবে চাকরি নিয়েছি, যেটাতে সাবিয়া পড়ে। কলেজ থেকেই আমাকে অফারটা দিয়েছে, তাই রাজিও হয়েছি। তো ভালো, এখন মূল কথায় আসি। তো আজিজুল সাহেব, আসল কথাটা বলেন আপনি। বলছিলাম যে সাবিয়া তো আমার বন্ধুর মেয়ে, দেখতেও অনেক ভালো, সব কিছুতেই ভালো, আমাদের বেশ পছন্দ। আমরা চাই তুমি সাবিয়াকে বিয়ে করো। তোমার বাবা মা মিলে আমরা এটা ঠিক করলাম, সাবিয়ার বাবাও রাজি আছে। এই কথা শোনার সাথে আমি সোজা চাঁদের দেশে চলে গেছি। শালা ভাবছিলাম মজা দেখাবো, তারপর গলায় ঝুলাবো। মজা দেখানোর আগেই ঝুলাই দিতে চাই, এটা অন্যায়। কিছু বলতেছি না, শুধু ভাবতেছি। শিহাব, আমরা সবাই রাজি, তুমিও রাজি হও বাবা। তুমি না বড়দের সম্মান করো? রাজি হও বাবা, এমন লক্ষ্মী মেয়ে কই পাবে বলো, যে তোমার অনেক খেয়াল রাখতে পারবে। শালা তাহলে আপু এই সারপ্রাইজের কথা বলেছিল। শালা শয়তান মাইয়া, তাই জন্য বলে তোকে দেখাবো মজা। সাবিয়ার দিকে তাকাই দেখি খুশিতে ভাসতেছে, তার সাথে আপুও। যদি রাজি হই তাহলে এই মাইয়া তো আমারে শেষ করে দিবে। কি করব ভাবতেছি, আমি একলা হয়ে গেলাম। ভাবিও দেখি তাদের দিকে। তুমি আমাদের একটুও ভালোবাসো না, তাই? আর কিছু বলতে দিলাম না, আমিও বুদ্ধি পাইছি। আমি রাজি, তবে রাজি বলার সাথে সাথে খুশির বন্যা বয়ে গেল। হায়রে আপু, তোমার ভাইরে একলা সাগরে ফেলে দিলে একটু কষ্ট হলো না? শালি, সাবিয়া তো সেই মহা খুশি, আর আমার কাছে আসার চেষ্টা করতেছে। সবাই আছে বলে আসতে পারতেছে না, এর জন্য তোর বাবা আসছে। আগে জানতাম না। তবে কি বলো? 1 মাস পর বিয়ে হবে, আমাকে একটু গুছিয়ে নিতে দাও। কেবল তো ফিরলাম, নিজেকে একটু মানিয়ে নেই। সমস্যা নাই, তোমাকে 1 মাস সময় দিলাম। এই তো ঘুঘু ফাঁদে পা দিয়েছে, মানে সাবিয়ার উপর মজা নেবার সময় পেলাম। হবু বউ হবি তো কি হইছে, আমাকে কম কষ্ট দিছিস? তোর জন্য বাহিরে চলে গেছি। বেচারি সাবিয়া একটু নার্ভাস বটে, কিন্তু তার দলে আপু, আমি একলা। আর আঙ্কেল, আন্টি, আপু, তোমাদের হবু বউ, সবাইকে এই বাড়িতে এই 1 মাস থাকতে হবে। শালা সবাই রাজি হয়ে গেল দেখি, তার মানে আগে থেকে সব ঠিক ছিল। আরে যা হইছে বাদ, এখন নতুন সবার সময়।
আনন্দে বিকাল কেটে গেল, সাথে সন্ধ্যাও। রাতের বেলা খাবার খেয়ে নিজের রুমে শুয়ে আছি। শালার আজ রোমানকে খুব মনে পড়ছে। দেখি ফোন দেই, আগের নাম্বারটা কি আছে দেখি। ফোন দিতেই রিসিভ হলো। কি খবর দোস্ত, কেমন আছিস? কে বলছেন? ভুলে গেলি? আরে দোস্ত তুই, এতদিন পর তা কবে দেশে এলি? এতদিন পর মনে পড়লো। শোন, সব বলবো, কালকে দেখা কর। ওকে, কলেজে চলে আসিস। ওকে। ফোন কেটে দিলাম। তখনই দেখি সাবিয়া আমার রুমে এসেছে। কি খবর, আপনি এখানে কেন? আমার স্বামীর রুমে আমি এসেছি, তোমার কি? শোনেন, এখনো বিয়ে হয়নি, এত দরদ দেখাতে আসবেন না। আগে বিয়ে হোক। আমার প্রতি তোমার রাগ এখনো কমেনি? কিসের রাগ? বেশি কথা না বলে চলে যান। মন খারাপ করে চলে গেল। কেবল তো টেস্ট শুরু। আপুকে গিয়ে সব বলল। আপু আবার নতুন বুদ্ধি দিল। আমি পিছনে গেছিলাম তো, তার মানে বুঝতে পারলাম আপু এসবের পিছনে। রাতে এসে নিজের রুমে ঘুমিয়ে দিলাম। সকালবেলা ওঠার পর মনে হলো আজই তো আমাকে কলেজে জয়েন করতে হবে। একদিনও বিশ্রাম নিলাম না। নিব কেমন করে? মজা দেখাতে হবে তো। ওদিকে কলেজে ধুম উঠেছে, নতুন স্যার আসবে, সবাই অপেক্ষায় আছে। আপুকেও বলি নাই। সকালবেলা দেখি সাবিয়া কলেজে গেছে নতুন স্যারকে দেখার জন্য। খাবার টেবিলে সবাইকে বললাম সেই কলেজের কথা। শুনে আপু একটু মন মরা হলো। যে কলেজে শিক্ষক হলাম সবাই একটু অবাক হলেন, তাই না? আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে 4 বছর, অন্য সব দেশে 3 বছর করে। কলেজে জয়েন করলাম, এখন ক্লাস নেবার পালা। আমার কি কপাল, প্রথম দিনেই সাবিয়ার ক্লাস নিতে হবে। মজা তবে হবেই। আমি ক্লাসরুমে যাচ্ছি, সবাই ভাবছে 2 বছর আগের কথা। সেদিন ছিলাম, আজ হলাম কি। সবাই চেনে আমাকে, তাই আর পরিচয় দেবার প্রয়োজন হলো না। তখনই, তুমি এখানে কেন? স্যার কই? কিসের তুমি? আপনি করে বলুন। বাবা মা কি স্যারকে সম্মান করা শেখায়নি নাকি? বেয়াদব মেয়ে। দুঃখিত, আমার ভুল হয়েছে। ঠিক আছে, বসুন। আর কখনো বেয়াদবি করবেন না। সাবিয়া কিছুটা অপমান বোধ করলো। কান্দ কান্দ হইছে, কেবল তো শুরু। আস্তে আস্তে দেখো কি করি। আজকের মতো ক্লাস শেষ করে বাসাতে আসলাম। সাবিয়া দেখি আমার আগে এসেছে। আমি নিজের রুমে আসলাম সোজা। কারো সাথে কোনো কথা বললাম না। রাতে খাবার খেলাম সবার সাথে, কিন্তু সাবিয়াকে দেখলাম না। একটু চিন্তিত হলাম বটে, তাই খোঁজ নিতে ওর রুমের দিকে গেলাম। বিছানাতে শুয়ে আছে মনে হয়। আসলে তখন এমন করে বলতে চাই নাই। সবার সামনে তুমি করে বললে তো, তাই কিছুটা রেগে গেছিলাম। আই অ্যাম রিয়েলি সরি। কিন্তু কোনো সাড়া নাই, তাই বিছানার চাদরটা তুলতে গেলাম। এই কি, সাবিয়া কই? এত কোলবালিশ। তেমন সময় কে যেন পিছন থেকে আসতেছে। তাকিয়ে দেখি সাবিয়া আর আপু। কি মনে করে এখানে? আর বিছানাতে কি করেন? হ্যাঁ, না মানে, কি না মানে বলিস রে, সোজাসুজি বল। আপু, আপনি একটু অন্য পাশ হন তো। এই বলে আস্তে আস্তে আমার দিকে আসতে থাকলো। কিন্তু হচ্ছেটা কি? আমার কাছে আসতেছে কেন? একটু পরই আমাকে মানে সোজা কিস করলো। আমি ভাবতেও পারি নাই, কিন্তু বাধাও দিলাম না। কি আর করব, কতকাল এমন হয়ে থাকি। নিজের হবু বউ কিস করছে, সমস্যা কি? প্রায় কিছুক্ষণ পর ছেড়ে দিল। সোজা এক দৌড়ে নিজের রুমে আসলাম। কি লজ্জা, বড় আপুর সামনে এ কেমন মেয়ে বাবা। এইভাবে বেশ কয়েকদিন গেল। বাসাতে সবাই আনন্দ নিয়ে ব্যস্ত, আমি তো কারো আমার কোনো খোঁজই নাই। সাবিয়াকে নিয়ে ব্যস্ত সবাই। আমি কে? মনটাই বলতেছে আজ সাবিয়াকে মজা দেখাবো। যেমন ভাবা তেমন কাজ। সামনে কি হয় আপনারা শুধু দেখতে থাকুন। আজ সাবিয়া প্রেমের পরীক্ষা নিব। আমি আমার এক বান্ধবীকে বললাম, তোকে আজ আমার জিএফ হবার নাটক করতে হবে। ও রাজিও হলো। সবকিছু ঠিকঠাক, এবার অ্যাকশনে যাবার পালা। ওদিকে দেখি সাবিয়া আসতেছে, তখনই নাটক শুরু। সাবিয়া যেদিকে আসতেছে, সামনে দাঁড়িয়ে বান্ধবীর কোলে মাথা রাখলাম। সাবিয়া মনে হয় দেখে ফেলছে, তাই আগের চাইতে আরো জোরে হেঁটে আসতেছে। তোকে না আমার অনেক ভালো লাগে। তোকে আমি যদি বিয়ে করতে পারতাম, কিন্তু হবে না। আমার যে বিয়ে ঠিক হয়েছে। এই কথা শুনে দেখি সাবিয়া। এই যে, আপনি এখানে কি করেন? আর ওনার সাথে আপনার কি কোনো লজ্জা নাই? আরে আপনি কে? এমন করে কথা বলছেন কেন? ও তো আমার বিএফ হয়। সাবিয়া আর কিছু বলল না, রাগে জ্বলতেছে। আমি শুধু চেয়ে দেখতেছি। রাগলে হেব্বি লাগে। সাবিয়া রাগ করে কাকে যেন ফোন করতে চলে গেল। যাক, আমার তাতে কি। দোস্ত, তুই সেই দিলি। এই বলে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসাতে যাচ্ছি। প্রায় ঘন্টা তো হবেই। যাই গিয়ে মেয়েটা রাগ ভাঙাতে হবে। বাসাতে এসে দেখি বাসাতে সবাই কেমন জানি খুশি খুশি। আমাকে দেখে আরো খুশি। মনে হয় কারো বিয়ে হবে। এত কিছু দেখার সময় নাই।
নিজের রুমে সোজা আসলাম। এসে ঘরে দেখি নতুন জামা কাপড় রাখা। কেউ একজন পরে নিতে বলো। কথা মতো সবকিছু পরে নিলাম, কিন্তু আমাকে বর্বর লাগতেছে কেন? তখনই কে যেন পেছন থেকে আমার চোখগুলো বেঁধে দিল, সাথে হাতও। না পারছি হাসতে, না পারছি কাঁদতে। আমি কোনো কথা কেউ শুনছে না। এমন সময় পিছনে কিছু একটা অনুভব করতেছি। তখন সোজা আমার সাথে নিজেই নিচে চলো, তা না হলে সোজা গুলি করব। কিন্তু আর কিছু বললাম না। শালা আমার বাড়িতেই সব, কিন্তু আমার বিয়ে সেটা বুঝলাম। তাহলে কি সাবিয়া তাহলে কি ফোন করে বাসাতে কি সব আয়োজন করতে বলছে? শালার মেয়ে বাবা। আচ্ছা, তোকে আমি মজা দেখাবো, তোকে বিয়া করাইতেছি। নিচে আসলাম। আমার চোখ এখনো খোলা হয় নাই। যতটা বুঝতেছি সবাই উপস্থিত আছে। একটু পর কাজী সাহেব আসলো। আমার সবকিছু লিখতেছে, কিন্তু একটা জায়গাতে আটকে গেল। সেটা হলো আমি সাইন করব না। শালা দেখি কেমনে বিয়ে হয়। সবাই বলতেছে সাইন করতে, কিন্তু আমি করব না। চোখের বাঁধনও খুলে দেবে না। আমি কোনোদিন সাইন করব না। দেখি তোমরা কি করে করাও। আবার শালা সেই লোক, যদি জানতে পারতাম কে তাহলে খানিক হাঁকিয়ে দিতাম। সাইন করবে নাকি গুলি চালাবো? আমি জীবনের ভয়ে সাইন করলাম। সব কিছু সফল হলো। আবার কবুল বলার সময় বাধা দিলাম, কিন্তু এই শালা লোকের কারণে হলো না। আবার সেই ভয়। জীবন গেল, আর আসবে না। বেঁচে থাকলে আরো বিয়ে করতে পারবো। একটু পর চোখ খুলে দিল, সাথে দেখি সাবিয়া বসা। শালার মেয়ে আমার জীবনটাই শেষ করে দিল। কেমন দিলাম বর? দূর ভাগ। একটু পর দেখি সবাই হাসতেছে আর বলতেছে বোতলের মুখে জিম্মি করে বিয়ে। তাহলে ওটা গুলি ছিল না? সোনার সাথে এমন রাগ হয়েছি সবাই, ভয় উপরে উঠে গেছে 1 মিনিট। কিন্তু শালার বউ যায় নাই। পালাতে চাইছিলাম, সে সুযোগটাও দিল না। আমার কষ্টের কোনো প্রতিশোধ নেওয়া হলো না। এখানে আমাকে বউ টানতে টানতে বাসর ঘরে নিয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন যেন আসল কাজটা করতে পারি আজকে রাতেই। দেখো, আমি তোমার স্বামী। আমি তোমার মোবাইল ধরতে পারি, আর তোমার মোবাইলে কি আছে যে আমি তা দেখতে পারি না? আমার দেখার অধিকার আছে। দেখ, তোরে আমি স্বামী হিসেবে কখনো মেনে নিতে পারবো না। আমার বাবার মুখের কথা রাখতে গিয়ে আমি তোকে বিয়ে করেছি। আর শোন, তুই তো একটা ছোট লোক, তোর সাথে আমার স্ট্যাটাস কখনো মানাবে না। সুতরাং তোকে আমি স্বামী হিসেবে কখনো মেনে নিতে পারবো না, বুঝলি? আর শোন, তুই কখনো আমার সামনে আসবি না, বুঝলি? তুই আজ থেকে এই বাড়িতে থাকতে পারবি না। মজা করছো কেন? আর আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? ওই, তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? আর শোন, তুই কোথায় যাবি আমার তা জানার দরকার নাই। আর কয়েকদিনের মধ্যে ডিভোর্স পেপার এসে যাবে, আপনি তাতে সাইন করে দিবেন। নীলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে কি সব আবল তাবল কথা বলতেছো? আর আমি এখানে না থাকলে কোথায় যাব? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। এগুলো জেনেও তুমি এই কথা বলতেছো? এত কথা শুনতে চাই না। তুই আর এখানে আমাদের বাড়িতে আর না আসলে খুশি হব। আমি আর তোর, আমাদের দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সো তোর সাথে আমার মিলবে না। এখন তুমি এই কথা বলতেছো? আমি এখন একজন ডাক্তার, আমার এখন একটা স্টেটাস আছে, আর আমি এখন অনেক বড় লোক। আর তুই তো আগে যেমন ছিলি তেমনই আসোস। আর আমাদের এখানে না আসলে খুশি হব। ওহ সরি, আমি আর তোমাদের এখানে আসবো না। মনটা খারাপ হয়ে গেল নীলার কথা শুনে। এরপর থেকে আমি আর তোকে যেন না দেখি এখানে। চারিদিকে একবার তাকিয়ে চলে আসতে লাগলাম। আমার মনটা খারাপ হয়ে গেল নীলার কথা শুনে। নীলার ডাক্তার হওয়া আমার জন্য হলো, আর আজ সেই নীলাই আমাকে তাদের বাড়িতে যেতে মানা করতেছে। নীলা আর আমার বিয়ে হয় বছর 3 আগে। নীলার পরিবারটা ধনী ছিল না, মধ্যবিত্ত ছিল। নীলার বিয়ে ঠিক হয় এক ছেলের সাথে, কিন্তু সেদিন ছেলেটা বিয়ে করতে আসে না। আর নীলার ভাই আমার বন্ধু ছিল, সেই কারণে নীলাকে আমাকে বিয়ে করতে বলে। আমি একটা ভালো জব করতাম, তার ফলেই পরে আমাকে বিয়ে করতে বলে নীলের বোনকে। নীলাকে বিয়ে করি ঠিকই, কিন্তু সেদিন নীলা আমার কাছে একটা জিনিস চাইছিল। সেটা হলো নীলা ডাক্তার লাইনে পড়তেছে, যে পর্যন্ত ডাক্তার না হতে পারবে সেই পর্যন্ত আমি তার পাশে শুইতে পারবো না। নীলা বলেছিল
ডাক্তার হওয়া আমার সেই ছোট থেকে কল্পনা করে আসছি। আমি সেদিন রাজি হয়ে গেছিলাম। সেই থেকে আমি যা বেতন পেতাম সেই টাকা দিয়ে নীলার কল্পনাটা বাস্তবে পূরণ করতে থাকি। আমি যখন নীলাকে বিয়ে করি তখন 1 বছর হলো। নীলা MBBS ভর্তি হয়েছে। আর 3টা বছর আমি নীলার স্বপ্নটাকে বাস্তবে আনার জন্য অনেক কষ্ট করেছি। নীলার পড়া শেষে অনেক সার্কুলার ছাড়লো। নীলা প্রায় সবটাতে অ্যাপ্লাই করত, কিন্তু অ্যাপ্লাই করার পর যে নীলা চাকরি হয় না, একবার ভাইভাতে বাদ পড়েছে, এভাবে কয়েকটা অ্যাপ্লাই পরীক্ষা দিত। প্রত্যেকটা পরীক্ষায় টিকত, কিন্তু টাকা ছাড়া চাকরি হয় না। এখনকার সময়ে টাকা ছাড়া চাকরি হয় না বলে নীলা খুব ভেঙে পড়েছে। কারণ তার বাবা মায়েরও এত টাকা নাই যে নীলাকে দিবে, চাকরি নিয়ে দিবে। সামনে একটা সার্কুলার নীলার আছে, এটাই এই বছরের শেষ সার্কুলার। যদি এটাতে না চাকরি হয় তাহলে আবার 5 বছর পরে। নীলা অনেক কান্না করলো যে এতগুলো ঘুরে যেহেতু হয় নাই তাহলে এটাও হবে না। আমি তারপর আমার অফিসে গিয়ে লোন চাই, তারা আমাকে 5 লাখ টাকা দেয়। নীলার চাকরির জন্য 12 লাখ টাকা দরকার, আর আমার কাছে ছিল 2 লাখের মতো, হলো 7 লাখ। একটা দালাল ধরছি, সে চাকরি নিয়ে দিবেই, অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিবে হাতে, তারপর তাকে টাকা দিতে হবে। আমি রাজি হই। পরে টাকার জন্য অনেক খুঁজি, আমার কাছে 7 লাখ টাকা আছে, আরও 5 লাখ টাকা দরকার। নীলাও মনমরা হয়ে বসে থাকে। সে ভেবে নিয়েছে যে তার চাকরি আর হবে না, আর মাত্র 2 দিন আছে। কিন্তু আমি এখনও আরও 5 লাখ টাকা জোগাড় করতে পারি নাই। আজকে নীলার সেই লাস্ট পরীক্ষা। নীলা পরীক্ষা দিতে যাবে, তখন গিয়ে আর কি হবে? চাকরি তো হবে না। সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তুই শুধু ভালো মতো পরীক্ষা দিবা। আচ্ছা, আর তুমি চলো আমার সাথে। না, তুমি যাও, আমার কাজ আছে। নীলা মন খারাপ করে পরীক্ষা দিতে গেল। নীলা যাওয়ার পর ফোন করলাম দালালকে। চাকরি হতে যা লাগে করবেন, টাকার ব্যবস্থা হয়েছে। মনে রাখবেন, নীলার হাতে কার্ডটা পাওয়া মাত্র টাকাটা দিব আপনাকে। আচ্ছা। খুশির খবর এটাই যে সেদিন নীলার চাকরিটা হয়েছে। দালাল আর আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আপনার কথা মতোই কাজ করছি। আপনি জানেন এই টাকাটা কত কষ্টের পর জোগাড় করছি? আমি জানি, যারা টাকা জোগাড় করে অনেক কষ্ট করেই টাকা জোগাড় করে। কিন্তু আমি যে অনেক কষ্ট করে জোগাড় করছি। শার্টটা একটু তুলে, এই যে দেখুন, আমার শরীরের একটা কিডনি বিক্রি করে টাকা জোগাড় করছি। অবাক হয়ে যাই, কেননা মাত্র 1 দিন হয়েছে আমাকে অপারেশন করে কিডনিটা নিয়েছে। সেলাইটা রয়ে গেছে, হালকা রক্ত পড়তেছে। এটা কি করছেন? এমনটা কেউ করে? আমার বউকে চাকরি নিয়ে দিছি। কিছুদিন পর আমার বউটা টাকা কামাই করে আমার এই কিডনিটা প্রতিস্থাপন করাবে। এবার টাকাটা দিন। টাকাটা হাতে দিয়ে চলে আসলাম। পরে বাসায় আসি, এসে দেখি যে নীলা বাসায় নাই। ফোন দিলাম নীলের কাছে, আপু বাসায় আছে। ওকে বলে ফোনটা কেটে দিলাম। আমার এখন এতটা শক্তি নাই যে নীলার বাড়িতে যেতে পারবো, তাই বাসায় গিয়ে শুয়ে পড়লাম। এভাবে কয়েকদিন চলে যায়। নীলা এখনো এখানে আসেনি। নীলকে ফোন দিলে বলে আপু ব্যস্ত। আমি কিছু বলি না, চাকরি হয়েছে তাই ব্যস্ত। নীলা চাকরিতে জয়েন করে কয়েকদিনের মধ্যে। তখন আমি নীলার কাছে যাই। তখন নীলা কি বলল আপনারা দেখলেন তো উপরে কথাগুলো। আমি তখন মন খারাপ করে বাসায় এসে পড়ি। নীলা এমনটা করতে পারলো নাকি মন খারাপ করে বলছে কথাটা আমাকে। তার পরের দিন অফিসে না গিয়ে নীলার বাড়িতে গেলাম। এখন হাঁটতে গেলে কষ্ট হয়, পেট ব্যথা করে, আবার গাড়িতে ঝাঁকি লাগার কারণেও ব্যথা করে। কোনো রকমভাবে তার পরের দিন গেলাম নীলার বাড়িতে। ভিতরে ঢুকলাম, দেখি নীলার মা। কেমন আছেন মা? ভালো। বলে চলে গেল। নীলার চাকরি হওয়া দেখা যায় সবাই। আমার সাথে কথা বলাটা বন্ধ করে দিচ্ছে। চারপাশে দেখতে লাগলাম। কিসের জন্য আবার এখানে আসছো? এমন করছো কেন? আমি না তোমার স্বামী? তুই আর কখনো এই কথাটা বলবি না, কারণ আমি আর তোকে কোনোদিন স্বামী বলে মানবো না। তোমার তো স্বপ্নটা পূরণ হয়েছে, আর তুমি তো বলছিলা তোমার স্বপ্নটা পূরণ হলে আমাকে। চুপ কর তো। আর তোকে আমাদের বাড়িতে আসতে মানা করছি না, আসলি কেন? এটা কেমন কথা? শোন, আর আজ থেকে তুই এখানে আসবি না। আমি এখন MBBS ডাক্তার, আর আপনি সামান্য একটা চাকরি করেন। তুমি না বলছো
তোমার চা। ভুলে যা সব সেই কথাগুলো। আর তুই এখানে আসবি না, আর সামনের মাসে বাসা পাল্টাবো। তুই ইচ্ছা করলেও আসতে পারবি না। আচ্ছা, আর কোনো দিন আপনার সামনে আসবো না। ধীরে ধীরে বাসা থেকে বাহির হলাম। বের হয়ে ধীরে ধীরে বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসায় এসে শুয়ে পড়লাম। শার্টটা তুলে দেখি রক্ত পড়ছে ক্ষত জায়গা থেকে। রক্তটা মুছে দিয়ে শুয়ে পড়লাম। তারপরের দিন অফিসে যাই। স্যার, আপনাকে ম্যাডাম তার রুমে ডেকেছে। ম্যাম আসবো? আসুন। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। জি ম্যাম। আকাশ সাহেব, আপনি নাকি খুব অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে আপনি কেন আজকে অফিসে আসলেন? ফোন করে ছুটি নিয়ে নিতেন। না ম্যাম, আমি মোটামুটি এখন একটু ঠিক আছি, কোনো সমস্যা হবে না। আচ্ছা, বুঝলাম। এখন এই ফাইলটার কাজটা করতে সম্ভব মনে হলে নিয়ে যাবেন, কেমন? ওকে ম্যাম। এটা বলে ফাইলটা নিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাসায় গিয়ে ফাইলটা রেডি করলাম। ছাদের চিলে কোঠায় রাতটা পাড়ি দিয়ে তারপরের দিন গেলাম অফিসে। পিয়ন ডেকে বলল, স্যার, আপনাকে ম্যাডাম ডাকছে। ম্যাম, আমি কি ভিতরে আসবো? আরে মিস্টার আকাশ, আসুন আসুন। জি। ওকে, আপনার আসন গ্রহণ করুন। ওকে, ধন্যবাদ ম্যাম। আকাশ সাহেব, কালকের কাজটা কি সম্পূর্ণ করেছেন? জি ম্যাম। ম্যাম, এই নেন কালকের ফাইলটা। ভেরি গুড। ধন্যবাদ ম্যাম। ও আকাশ সাহেব, আপনাকে তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি। কাল থেকে আমার মেয়ে অফিসে বস হিসাবে আসবে। আমি এই কাজটা থেকে অবসর নিচ্ছি। ও আচ্ছা ম্যাম। আমি আশা করি আমার অনুপস্থিতিতে আপনারা আমার মেয়েকে বস হিসেবে মেনে আপনাদের কাজটা ভালোভাবে সম্পন্ন করবেন। জি ম্যাম, অবশ্যই। এই ফাইলটা নিন। আশা করি আপনি খুব ভালোভাবে এটা সম্পন্ন করবেন। জি ম্যাম, আমি সাধ্যমতো চেষ্টা করব এটাকে ভালোভাবে সম্পন্ন করার। আমার আরেকটা কথা রাখবেন প্লিজ। জি ম্যাম, বলুন। আমার অনুপস্থিতিতে আমার মেয়েকে আপনি দেখে রাখবেন। ওকে কখনো কষ্ট দিবেন না, তাহলে আমি কষ্ট পাবো। জি ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা আপনার মেয়ের কষ্ট হয় এমন কোনো কাজ করব না। আপনার মেয়েকে আমরা আমাদের সবার সর্বোচ্চটুকু দিয়ে হলেও ভালো রাখার চেষ্টা করব ম্যাম। আপনি আমাকে চিন্তামুক্ত করলেন। যাক, আমি আজকের পর অনির্দিষ্টকালের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এটা আপনি সবাইকে বলে দিবেন। জি ম্যাম। তারপর সবাইকে বলার পর আমি আমার ডেস্কে এসে বসে কাজ করতে লাগলাম। কয়েকটা ফাইল আসলো আমার কাছে, আমি সেগুলো করতেছি। পাশ থেকে আমার কলিগ। আকাশ সাহেব, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা কেমন চলছে আপনার দিনকাল? হাসি দিয়ে বললাম, ভালোই। তারপর আবার কাজ করতে লাগলাম। ফাইল দুটো কাজ শেষ করে ম্যাডামের কাছে নিয়ে গেলাম। ম্যাডাম ফাইলটা দেখা মাত্র, ভেরি গুড, ভালো করেছেন এগুলা করে। জি ম্যাডাম, ধন্যবাদ। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার মুখের কথা রাখবেন। ও আচ্ছা আকাশ সাহেব, আপনাকে তো একটা প্রজেক্টের কথা বলতে ভুলেই গেছি। আমাদের সাথে শুভ সাহেবের সাথে একটা প্রজেক্টের কাজ আছে। এই নিন প্রজেক্টের কাজটা নমুনা। জি ম্যাডাম। এটা বলে আমার কেবিনে চলে আসলাম। ম্যাডাম কি কিছু বললো নাকি? হ্যাঁ, এই প্রজেক্টের সম্পর্কে কিছু বলেছে। ও আচ্ছা। আকাশ সাহেব, সমস্যা না হলে একটা কথা বলছি। যাওয়ার সময় আমরা দুজন কি একসাথে যেতে পারি? জি, সমস্যা নাই। তারপর আমি কাজ করতে লাগলাম। বিকেলে দুজন একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নতুন একটা বাসা নিলাম। সন্ধ্যায় বাসায় এসে পৌঁছালাম। বাসার গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, ঠিক তখনই মনে হলো কারোর সাথে ধাক্কা খেলাম। ধাক্কাটা ক্ষত স্থানে লাগাতে শরীরটা কেঁপে উঠল। ধাক্কা লাগার সাথে সাথে ঠাস 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 করে কয়েকটা চড় মারলো আমাকে। তাকিয়ে দেখি একটা মেয়ে আমার সামনে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তোর এখানে ঢোকার সাহস কি করে হলো? তুই কি আমাকে ধাক্কা দিস? আমি সরি, আসলে আমিও ঢুকছি আর আপনিও বাইরে যাচ্ছেন, তাই কেউ কাউকে না দেখার কারণে এমনটা হয়েছে। তোর কথা রাখ, যা আমার সামনে থেকে। কি হয়েছে মা, এমন কেন করছিস? বাবা, এই ছেলেটা আমাকে ধাক্কা দিয়েছে। আঙ্কেল সরি, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। ওকে, তুমি যাও, আমি দেখছি। ছাদের উপর একটা রুম, সেটাই নিয়েছি। কি আর করব, শুয়ে শুয়ে নীলার কথাগুলো ভাবতেছি। খুব কষ্ট হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে অফিসের উদ্দেশ্যে বাহির হলাম। দরজাতে তালা দিয়ে ঘুরে দাঁড়াই, তখনই কেউ পড়ে যায়। তাকিয়ে দেখি রাতের সেই বাড়িওয়ালার মেয়েটা। সরি, আপনি যে কখন এসে পড়েছেন। মেয়েটা উঠে সোজা আমার দিকে রাগীভাবে এসে কলার ধরল। তোকে আজকে না। কি হলো,
আমি কি কিছু করেছি নাকি? মেয়েটা কিছু না বলে রাগের বশে হাতে যেন কি ছিল সেটা দিয়ে মাথায় বাড়ি দিল। খুব ব্যথা পেলাম। মাথায় হাত দিয়ে দেখি রক্ত পড়ছে। তার মানে মেয়েটা কোনো কিছু দিয়ে আঘাত করছে, যার কারণে মাথা দিয়ে রক্ত পড়ছে। হাত দিয়ে মাথাটা চেপে ধরলাম, ধরে বাসার নিচে আসলাম। দেখি রক্ত পড়া বন্ধ হয়েছে, তাই রুমালটা বাহির করে রক্ত মুছে ফেলে দিলাম আর অফিসে যেতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আর মাত্র কয়েক মিনিট সময় আছে। যে কয়েক মিনিট সময় আছে তার মধ্যে অফিসে যাওয়া সম্ভব না। 20 মিনিট লেট হলো। গিয়ে আমার জায়গায় বসা মাত্র, আপনাকে নতুন ম্যাডাম ডাকছে। ওকে, এটা বলে ম্যাডামের কাছে যাই। আসতে পারি ম্যাডাম? আসুন। ম্যাম সরি লেট হওয়ার কারণে। শ্যাট আপ। আজকে অফিসে আসলাম আর আজকে আপনার লেট হলো। কিসের জন্য লেট হলো বলুন? না মানে ম্যাম, আজ থেকে অফিসে কেউ দেরি করে আসলে তার বেতন থেকে টাকা কেটে রাখা হবে। এরপর থেকে যদি আপনি দেরি করেন তাহলে আপনার বেতন থেকে টাকা কেটে রাখা হবে। আর হবে না ম্যাম। এই নিন ফাইলগুলো, গিয়ে কাজ করেন। জি ম্যাম। ম্যামের কাছ থেকে নিয়ে আমার কেবিনে এসে পড়ি। ম্যাম কি জন্য ডাকলো? না, এমনিতেই আমাকে এই ফাইলটা দেওয়ার জন্য ডেকেছে। থাক, বলা লাগবে না, বুঝেছি। ওকে, তাহলে আমি কাজটা শেষ করি, পরে কথা হবে। আপনার কাজ শেষ হলে আপনার কিন্তু আমার সাথে খেতে যেতে হবে। আচ্ছা, না গেলে হয় না? না, আপনাকে যেতেই হবে, না হলে আমিও যাব না। আপনি আমার কলিগ, আপনার সাথে যাওয়াই যায়। না, আমি এত কিছু শুনতে চাই না, আপনাকে আমার সাথে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে। এই, আপনাকে না বললাম আমি আপনার ছোট, আমাকে নাম ধরে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আসতেছে, কাজ করেন, না হলে বকা খেতে হবে। আচ্ছা, এটা বলে কাজ করতে লাগলাম। এটা আড্ডাখানা না যে এখানে বসে বসে আড্ডা দিবেন। ম্যাডাম একটু হেল্প করছিলাম মিস্টার আকাশকে। এরপর আর যাতে না দেখি। এটা বলে চলে গেল। আচ্ছা বৃষ্টি, ম্যাডাম এমন কেন শুধু বকাঝকা করে? তুমি ভুল করেও দেরি করে আসবা না অফিসে, তাহলে তোমার বেতন থেকে একদিন দেরি করলে 2000 টাকা কেটে নিবে। আচ্ছা ঠিক আছে। কাজ করতে থাকলাম। লাঞ্চ টাইমের সময় সবাই খাবার জন্য যাচ্ছে। চলেন লাঞ্চ করে আসি। না, আমার একটা প্রবলেম আছে। আপনি যান, আমি এই তো যাব। ওকে। এটা বলে বৃষ্টি আবারও আগের জায়গায় বসে পড়ল। তারপর বৃষ্টির এসব কাণ্ড দেখে আর বসে থাকতে পারলাম না। দুজনে গিয়ে লাঞ্চ করে আসলাম। তারপর আমি আমার কেবিনে গিয়ে আমি মাথাটা নিচু করে রইলাম। নীলাকে খুব দেখতে ইচ্ছে করছে। এই 3টা বছরে খুব ভালোবেসে ফেলেছিলাম। আজ নীলা প্রতিষ্ঠিত। 3টা বছর কতটা কষ্ট করেছি নীলার জন্য, আর সেই নীলা আজ বড় হয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিল। কপালটাই খারাপ আমার। আপনি লাঞ্চ করেছেন? জি ম্যাডাম। তাহলে সাথে এই 2টা ফাইলের কাজ করেন, আমার কাছে নিয়ে যাবেন। ম্যাডামের দিকে একবার তাকিয়ে ফাইলটা হাতে নিলাম, নিয়ে কাজগুলো করতে লাগলাম। অফিস ছুটির সময়। মিস্টার আকাশ, বাসায় যাবেন না? যাব তো। তাহলে বসে আছেন কেন, ওঠেন। এই ফাইলটা বাকি আছে, কিছু কাজ কালকে করবেন। আর কি, চলেন এখন বাসায় যাওয়া যাক। না, সাথে নিয়ে যাই, বাসায় গিয়ে কাজ করব। ওকে, তাও করতে পারেন। চলুন তাহলে এখন। চলুন তাহলে যাওয়া যাক। কালকে দেখা হবে কেমন? আজকে যাই। ওকে। এটা বলে আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। গেট দিয়ে ভালো মতো করে ঢুকলাম, যাতে আবার বাড়িওয়ালার মেয়ের সাথে ধাক্কা না লাগে। গেট পার হয়ে দেখি কেউ নাই। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আমার রুমের কাছে যেতে লাগলাম। ছাদে উঠে দেখি মেয়েটা ছাদের এক কোণে বসে আছে। আমি মেয়েটার দিকে না তাকিয়ে তালাটা খুলে রুমের ভিতরে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিলাম, নিয়ে বিছানায় বসে রয়েছি। তখন কেউ দরজা ধাক্কানোর আওয়াজ পাই। দরজা খুলে দেখি বাড়িওয়ালা আঙ্কেল। আরে আঙ্কেল, আপনি? কি করছো? কিছু না, এই একটু বিশ্রাম নিচ্ছিলাম। রিয়া যে ভুলগুলো করে তার জন্য কিছু মনে করো না। রিয়া? কে আঙ্কেল? আমার মেয়ে রিয়া, ওর ব্যবহারে কিছু মনে করো না, ওর অনেক রাগ। কি যে বলেন না আঙ্কেল, আমি কি মনে করব? ওকে, থাকো তাহলে, আমি যাই। ওকে। আমি তখন ফাইলটা হাতে নিয়ে কাজ করতে লাগলাম। শেষ হলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রান্না করতে লাগলাম। একা থাকতে থাকতে রান্না করাটা শিখে ফেলেছি। চুলায় তরকারি রেখে ওয়াশরুমে যাই, গিয়ে ফ্রেশ হইতে থাকি। ওয়াশরুম থেকে কোনো কিছুর একটা শব্দ পাই, তাড়াতাড়ি তখন ওয়াশরুম থেকে বাহির হয়ে দেখি নীলা তরকারির পাতিল জোরে আছাড় মেরেছে, যার কারণে মেঝেতে সব পড়ে গেছে আর পাতিলটা চ্যাপটা হয়ে গেছে। এটা কি করলেন? তুই রান্না শেষ না করে ওয়াশরুমে কেন গেছিলি?
তাই বলে এমন অবস্থা করবেন? দাঁড়া। এটা বলেই ভাতের পাতিলটা জোরে জোরে আছাড় মারলো। কি করলেন আবার এটা? বেশি তর্ক করবি না আমার সাথে। আর রান্না শেষ না করে যে গেছিলা, তরকারি পোড়ার কারণে পুরো পুরো গন্ধ ছড়িয়ে পড়েছিল, আর সেই কারণে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে, তাই এমন করছি। এরপর থেকে যেন এমন কিচ্ছু না ঘটে, তাহলে তোর অবস্থা এমন করব। মাথায় হাত দিয়ে রইলাম। রিয়া চলে গেল। তাড়াতাড়ি মেঝে পরিষ্কার করতে লাগলাম। অফিসে দেরি হলো। ম্যাডাম আবার কি না কি করে। মেঝে পরিষ্কার করে না খেয়েই অফিসের উদ্দেশ্যে বাহির হলাম। পেটে ব্যথা হচ্ছে খুব। আজকেও লেট হলো অফিসে যেতে। ম্যাডাম কতগুলো ঝাড়ি মারলো আর 2000 টাকা কেটে রাখলো বেতন থেকে। আমি গিয়ে আমার জায়গায় বসলাম। কিসের জন্য দেরি হলো? না তেমন কিছু না, আমার কপালটা ভালো তাই এমন হয়। কেন কেন? এমনি। এটা বলে মন মরা হয়ে কাজ করতে লাগলাম। ম্যাডাম এমন কেন? আমি কিছুই বুঝি না। আমি যখন এই অফিসে ম্যামকে দেখছি তখন থেকে দেখতেছি ম্যামের ভেতরে অহংকার অনেক বেশি, আর ম্যাম খুব রাগী টাইপের। ও আচ্ছা বৃষ্টি, এই যে আজকে টাকাটা কেটে নিল আমার থেকে, এটা কি আর দিবে না? কাজ ঠিক মতো করলে দিয়ে দেয়, আর এই অফিসে কেউ লেট করে আসে না, তুমি শুধু আসো। ও কাল থেকে ঠিক টাইমে আসবে। ছুটির সময়। মিস্টার আকাশ, কাল থেকে যদি আপনি লেট করে আসেন তাহলে মনে রাখবেন আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। জি ম্যাডাম, বাসায় এসে পড়ি। খুব নীলার কথাটা মনে পড়ছে। জানি না এখন নীলা কেমন আছে। কোন কারণে যে নীলা আমার সাথে এমন করলো, কিসের জন্য? নীলা আজ খুব ভালো আছে, হয়তো আমাকে তার আর কোনো প্রয়োজন নাই। আমার যতটুকু প্রয়োজন ছিল নীলার কাছে সেইটুকু আদায় করে নিয়ে আমাকে আজ একা করে দিয়েছে। নীলা তুমি যেখানেই থাকো ভালো থাকো, আমি চাই তুমি ভালো থাকো। কষ্টে বুক ফেটে যাচ্ছে, কোথাও একটু শান্তি মতো বসতে পারি না। অফিসে ম্যাডাম, বাসায় রিয়া, কোথায় যাই? আমি কয়েকদিন পর আজ অফিসটা বন্ধ। বিকালে ছাদের এক কোণায় বসে রয়েছি, মাথায় একটা ঢিল এসে লাগলো। তাকিয়ে দেখি যে রিয়া। কিছু বলবেন? আপনি ছাদের কোন জায়গায়, কোনো জায়গায় বসবেন না, ওকে? না মানে রুমের ভিতর ভালো লাগে না তাই এখানে একটু বসছি। এখানে বসলে একটু ভালো লাগে। প্লিজ কিছু মনে নিয়েন না। যাবি এখান থেকে? ধাক্কা দিয়ে ধাক্কার কারণে আমার এক হাত একটা ফুল গাছের সাথে লাগলো। গাছটা নষ্ট হয়ে গেল। তুই আমার ফুলের চারাটা নষ্ট করলি কেন? আমি তো ইচ্ছে করে করিনি। দুম করে একটা আমার পেটে ঘুষি মারলো। ঘুষিটা গিয়ে আমার ক্ষত স্থানে লাগলো। কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল আমার। ঘুষি মেরে চলে গেল। ধীরে ধীরে আমার রুমে আসলাম। এসে ক্ষত স্থানে দেখি রক্ত পড়তেছে। ডাক্তার বলছিল এখানে যাতে কোনো আঘাত না লাগে। আজ কত বড় একটা আঘাত পেলাম এখানে। ব্যথা শুরু হলো এখানে, খুব ব্যথা করছে, থামছেই না ব্যথাটা। কি করি? রাত 8টার সময় বিছানায় শুয়ে রয়েছি, ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে, কান্না করতে পারছি না। ফোনটা দেখি বেজে চলেছে, হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। হ্যালো, আপনি কি আকাশ? হ্যাঁ, আপনি কে? আমি ডাক্তার। আপনি তো একটা কিডনি বিক্রি করছেন, তাই না? হ্যাঁ। আপনি আমাদের এইখানে আসেন, আপনার সাথে কথা আছে। ওকে। তারপরের দিন অফিসে গেলাম ঠিক টাইমে। আপনাকে যে কয়টা কাজ দিয়েছি করেছেন কি? জি ম্যাডাম। দিন তাহলে। ফাইলগুলো ম্যাডামের কাছে দিলাম। ম্যাডাম ফাইলগুলো দেখে আমার দিকে অগ্নিময় দৃষ্টিতে তাকালো। ফাইল দেখা শেষে আমার কাছে এসে ফাইল দেখা শেষে আমার কাছে এসে আপনি ফাইলটার এমন হাল করেছেন কেন? ম্যাডাম ঠিক মতোই তো করছি। দেখুন তো কি করেছেন ফাইলটার, আবার বলেন কই কি করেছি। ফাইলটা ছুঁড়ে মারলো আমার দিকে। 1 ঘন্টার মধ্যে ফাইলটা কমপ্লিট দেখতে চাই। ওকে ম্যাডাম। কাগজগুলো কুড়িয়ে কাজ করতে লাগলাম। কি ভুল করেছেন আপনি দেখি? সামান্য ভুল, এটা ভুল ধরে না, কিন্তু ম্যাডাম ভুল ধরলো। আরে বুঝেন না কেন, ম্যাডাম খুব কড়া, কোথাও ভুল হলে সে তো শেষ। এটা বলে আবার ফাইলটা কাজ করতে লাগি। 1 ঘন্টা পর ফাইলটা জমা দেই। এইবার কোনো ভুল নাই। আপনি এমন উদাসীন হয়ে থাকেন কেন? কই না তো। কোনো প্রবলেম? আরে না। আচ্ছা, আপনার চেহারার এমন হাল হচ্ছে কেন দিন দিন? কি রকম? মুখটা একেবারে শুকনা, আর সবাই দিন দিন চেহারা উজ্জ্বল হয়, কিন্তু আপনার তো উল্টা। তেমন কিছু না। কি হচ্ছে এখানে? কিছু না ম্যাম। দেখতেই তো পাচ্ছি কি হচ্ছে, কাজের দিকে নাই, আলাপে আছে। সরি ম্যাম। শাট আপ, কাজ করেন। সরি বৃষ্টি, আমার জন্য আপনার বকা খেতে হলো। আরে না ম্যাডাম, এমনই
কাজ করেন, আবার দেখলে সমস্যা হবে। তারপর আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে আমি আমার জন্য ভাত রান্না করতে বসালাম। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। তারপর ফ্রেশ হয়ে আমি বাইরে বের হয়ে দেখি রিয়া সকল পাতিল আছাড় মেরে ভেঙে ফেলেছে এবং পাতিলের মধ্যে থাকা সব তরকারি ভাত এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারপর আমি এগুলোকে পরিষ্কার করে অফিসের দিকে রওনা দিলাম এবং আমি গিয়ে ম্যাডামের রুমের উদ্দেশ্যে গেলাম তার সাথে কথা বলার জন্য। ম্যাম, আসবো? হ্যাঁ আসুন। ম্যাম, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? ম্যাম, আমার টাকাটা যদি দিতেন তাহলে খুব উপকার হতো। আপনার সব টাকা কেটে নেওয়া হয়েছে আপনাদের অফিসে দেরি করে আসার কারণে। এখন আপনার কোনো টাকা নেই, আর এখন আপনার আগামী মাসের টাকাটা থেকেও কেটে নেওয়া হচ্ছে। ম্যাম দেখুন, আমার এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করবেন। আমার টাকাটা খুব দরকার। টাকাটা আমাকে দিলে খুব ভালো হতো। বলছি তো, আপনি এই মাসের টাকা অফিসে দেরির কারণে কেটে নেওয়া হয়েছে, আর আপনি এখন আসতে পারেন। তারপর আমি আমার ডেস্কে এসে বসে থাকলাম। তারপর বৃষ্টি আসে। কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? ম্যাম, আমার বেতনটা দেয় নাই। তারপরে আমি আসার সময় ডিসিশন নিয়েছি ম্যামকে রেজিগনেশন পেপার দিয়ে আসবো, আর চাকরি করব না। চাকরি না করলে কিভাবে চলবেন? আমার আর এখানে থেকে লাভ কি বলুন? তারপর আমি ম্যাডামের রুমে গেলাম। গিয়ে আমি কি ভিতরে আসবো ম্যাম? হ্যাঁ আসুন। আবার কি বলবেন তাড়াতাড়ি বলেন। জি ম্যাম, আমি আর চাকরি করব না। এই নেন আমার রেজিগনেশন পেপার। কেন আপনি চাকরি করবেন না কেন? কোনো সমস্যা নাকি? না ম্যাম, কোনো সমস্যাই নেই। আমার থাকলেই বা কি, আমি তো চাকরি ছেড়ে দিয়েছি। কেন আমাকে বলুন। আপনার কাছে আমি আর কোনো জবাব দিতে পারবো না। আমার চাকরি করার ইচ্ছা নাই আমার। আমি আপনার এটা থেকে বিরতি চাচ্ছি। এই কথা বলে আমি ম্যামের রুম থেকে বেরিয়ে এসে সোজা বাড়িতে যাওয়ার জন্য তৈরি হলাম। এই সময় বৃষ্টি এসে বলল, চলেন, আপনার সাথে যাব। তারপর বৃষ্টিকে সঙ্গে নিয়ে চলতে লাগলাম। যাওয়ার সময় একটা রেস্টুরেন্টে ঢুকলাম। বৃষ্টি আমাকে জোর করলো আমার সমস্যাগুলো বলার জন্য। তারপর আমি আর অন্য কিছু না ভেবে বৃষ্টিকে সম্পূর্ণ ঘটনা বললাম। বৃষ্টি আমার এসব কাহিনী শুনে কাঁদতে লাগলো। আমিও বলতে বলতে কখন যে কেঁদে ফেললাম টেরি পেলাম না। তারপর বৃষ্টি আমাকে বলল যে তোমার ক্ষতস্থানটা একটু দেখি। তারপর আমি দেখাতে চাইনি, বৃষ্টি জোর করলো, তাই আমি আর না দেখিয়ে পারলাম না। তারপর বৃষ্টি আমাকে ডাক্তার দেখানোর জন্য অনেক জোর করলো, কিন্তু আমি তাকে বললাম, দেখো বৃষ্টি, এটা কোনোভাবেই সম্ভব না। আর ডাক্তার বলেছে এটার জায়গায় নতুন কিডনি বসালেও কোনো লাভ হবে না। কেন হবে না কেন? তুমি আমাকে বলো, তোমাকে ডাক্তার দেখালে এটা ঠিক হয়ে যাবে। না বৃষ্টি, তুমি যা ভাবছো এটা ঠিক তা না, এটা অন্যরকম। ডাক্তারও তখন বলেছিল এটা কখনো ভালো হবে যদি ক্ষতস্থানের মধ্যে কোনো প্রকার দাগ না পড়ে, কিন্তু তুমি তো দেখেছো এটা আরও অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। বৃষ্টি কথা শুনে কাঁদতে লাগলো। আমি জানি বৃষ্টি আমাকে খুব ভালোবাসে, কিন্তু কি করব, আমার কষ্টে ভরা জীবনে কাউকে জড়িয়ে লাভ কি? সে আরও বেশি কষ্ট পাবে। তার চেয়ে ভালো সবাই এমনিতে ভালো থাকুক। তারপর বৃষ্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। প্রতিমধ্যে দেখলাম একটা কার সামনের দিকে আসতেছে বেপরোয়াভাবে। তারপর আমি নিশ্চিত হলাম যে আমার মৃত্যু এখানে হবে, কিন্তু না, হঠাৎ দেখলাম কারটা এখানে দেয়ালের সাথে ধাক্কা খেলো। তারপর দেখলাম কার থেকে একজন মানুষ বাইরে বের হয়ে পড়ে আছে, আর তার মাথা ও অন্যান্য জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। তারপর আমি তার কাছে গিয়ে দেখলাম, এ তো আমার অফিসের ম্যাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা বলল যে রোগীর শরীর অনেক রক্তক্ষরণ হয়েছে, তার এখন অনেক রক্ত লাগবে। তারপর আমি তাকে রক্ত দিলাম। তারপর হঠাৎ দেখলাম আমার আগের ম্যাডাম আসছে। আমি তাকে দেখে একটা জায়গায় সরে গেলাম যেন তিনি আমাকে দেখতে না পান। তারপর আমি বাসার দিকে রওনা দিলাম। যাত্রাপথে বৃষ্টির সাথে দেখা হলো। সে আমাকে দেখে বলল, আরে তুমি এখানে কি করছো? আর তোমার শার্টে রক্ত কেন? তোমার কি হয়েছে? আর তুমি কোথায় যাচ্ছ? না তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। কি তেমন কিছু হয়নি? আমার তো মনে হচ্ছে অনেক কিছু হয়েছে। না, আমার কিছু হয়নি, আমি ভালো আছি। তাহলে তোমার শরীরে রক্ত কেন? আর এই রক্তই বা আসলো কোথা থেকে? আমাকে বলো, না হয় আমি আত্মহত্যা করব। আরে এসব কি বলো তুমি? আমার এই শরীরে সামান্য রক্তের চাপ দেখে তুমি এমন কথা বলছো? এসব কথা শুনতে আমার ভালো লাগে না। তাহলে বলো, তোমার শরীরে রক্ত আসলো কোথা থেকে? আর না হলে থাক, আর বলার দরকার নেই, আমি বলছি। তারপর সব ঘটনা খুলে বললাম। দেখি বৃষ্টি কাঁদছে। এই তুমি কাঁদছো কেন? দেখো আমার কান্নাকাটি একদমই পছন্দ না, সুতরাং তুমি এখন আর কান্নাকাটি করবে না। আচ্ছা, তুমি এসব উপকার করে তোমার কি লাভ হয় আমাকে বলো তো?
তুমি তোমার জীবনকে কষ্ট দিয়ে কেন তুমি ওদের জন্য এসব করছো? এসব কিছু ওরা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এমনিতেই ফেলে দিবে। তারপর বৃষ্টির সাথে আরও কিছুক্ষণ কথা বলার পর আমি আমার বাসার দিকে রওনা দিলাম। বাসায় আসি, আমার রুমে যাওয়ার জন্য ছাদে উঠি। যখনই রুমের তালা খুলে আমি ছাদে প্রবেশ করলাম, তখনই কেউ কোনো কিছু দিয়ে আমাকে আঘাত করে আমি তাকিয়ে দেখি রিয়া। মারছেন কেন? তোকে আজকে আমি, এটা বলে বাড়ি মারতে থাকে। তুই আমাকে চিঠি দেস, দেখ তোর কি করি। এটা বলে বাড়ি দিল। বাড়িটা গিয়ে লাগলো পেটে। বাড়ি খেয়ে আমি কিছুক্ষণের জন্য বসে পড়লাম। রিয়া ওর মতো মারে বাড়ি মেরে চলে যাওয়ার সময় দেখলো কয়েকটা ছেলে ছাদের নিচে দাঁড়িয়ে হাসছে, আর ওদের মধ্যে একটা বলছে, দেখ দোস্ত, ছেলেটা না আমাদের এসব কিছুর জন্য প্রতিদিন মেয়েটার হাতে মার খায়, কিন্তু কিছু বলে না। আহারে, বেচারার অবস্থা দেখে আমার কি করতে ইচ্ছে করছে জানিস? তখন তার বন্ধুরা সবাই একসঙ্গে বলে উঠল, না বললে জানবো কি করে? তখন ছেলেটা বলল, আমার ওকে চুম্মা খেতে ইচ্ছে করছে। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। দেখি রিয়া আমার পিছন পিছন আসছে আর আমার দিকে তাকিয়ে আছে। রিয়া এসে তাড়াতাড়ি করে আমার রুমে ঢুকে পড়ল। এ কি, আপনি আমার রুমে আসছেন কেন? আপনার এসব কাজের প্রমাণ হিসেবে তো আপনি দেখলেন ওদের এসব কাণ্ড কারখানা, আর এখন হয়তো আপনি আমাকে সরি বলবেন, তারপর বলবেন আমি অনেক ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এমন ভাবে বলবেন না, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার প্রতি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমার এই অন্যায়ের ক্ষমা হয় না। তারপর হঠাৎ আমি মাথা ঘুরে নিচে পড়ে গেলাম, আর আমার কাটা জায়গা থেকে রক্ত বের হতে থাকলো। রিয়া এসব দেখে তো অবাক, সে একই করলো, যার কারণে আকাশের এমন অবস্থা। আকাশ কি কখনো তাকে ক্ষমা করবে? তারপর রিয়া আকাশকে খুব দ্রুত একটা হাসপাতালে নিয়ে গেল, আর তাকে নেওয়ার সাথে সাথে তার পরিচিত সেই ডাক্তার তাকে দেখে তাড়াতাড়ি ইমার্জেন্সি বিভাগে ঢুকালো। নীলা নতুন রোগীকে সেখানে দেখতে গিয়ে তো অবাক। তারপর ডাক্তার যা বলল তা শোনার জন্য হয়তো নীলা আর রিয়া ওদের কেউই প্রস্তুত ছিল না। আরে এই তো সেই রোগী। এই রোগীটার জন্য আমার অনেক দুঃখ লাগছে। কেন? আর বলো না, আমার তার বউকে থাপ্পড় মারতে মারতে মেরে ফেলতে মন চাইছে। কেন স্যার? সে আবার কি করলো? যে লোকটা তার বউয়ের পড়ালেখার জন্য নিজের সব কিছু ত্যাগ করতে পারে, আর তার বউকে ডাক্তার বানানোর জন্য সে তার একটা কিডনি দান করে, আর তার বিনিময়ে তার বউ আজ ডাক্তার। কিন্তু আমি তাকে অনেকবার ফোন করে বলছি আপনার শরীরে একটা কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন, আর সেটা না করলে আপনার নানা ধরনের সমস্যা হতে পারে। তারপর কি হলো? কিন্তু লোকটা আমার কথা শুনলো না। সে বলল আমার বউ আগে একজন বড় ডাক্তার হোক, তারপর ও আমাকে চিকিৎসা করে ঠিক করে দিবে। কিন্তু লোকটার বউ ডাক্তার হওয়ার পর সে ও তার পরিবার তাকে ছেড়ে চলে গেল। আমি মাঝে মাঝে তাকে কিডনি প্রতিস্থাপনের কথা বললে সে বলতো আমার জীবনটা যার জন্য দিয়ে দিতাম ডাক্তার সাহেব, সে কিনা আমাকে এতটুকু বুঝলো না। সে যদি আমাকে তার জন্য জীবনটা দিয়ে দিতে বলতো ডাক্তার সাহেব, তাহলে আমি হাসতে হাসতে আমার জীবনটা তার জন্য দিয়ে দিতাম। কিন্তু সে আমাকে রেখে এখন একা থাকে। আমি তার কাছে গেলে সে আমাকে তাড়িয়ে দেয়। জানেন ডাক্তার সাহেব, সে এখন একজন বড় ডাক্তার হয়েছে বলে সে আমাকে ছোট লোক বলে গালি দেয়, আর তখন আমার অনেক খারাপ লাগে। জানেন ডাক্তার সাহেব, আমার না এই জীবনটা রেখে দিতে মন চাচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমি মরে গেলে আরও ভালো হতো। ডাক্তার সাহেব, আপনি আমার বাকি যে কিডনিটা আছে সেটাও আপনি কাউকে দিয়ে দেন। আমার এই জীবনটা রাখতে আর ভালো লাগছে না। আপনি প্লিজ আমাকে মুক্ত করে দেন। ডাক্তার সাহেব, একটা মানুষ কতটা কষ্ট পেলে এমন কথা বলতে পারে জানেন? আমার তখন মনে হয়েছিল আমার জীবনটা দিয়ে দিই এরকম একটা মানুষের জন্য, যে কিনা আরেকটা মানুষের ভালোর জন্য এত কিছু করছে। শুধু তাই না, কয়েকদিন আগে এসেও সে একটা মহিলাকে হাসপাতালে নিয়ে আসছে, তারপর আবার তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে তোলে। আর আমি তাকে কিডনি প্রতিস্থাপনের কথা বলে যখন ওর পেটটা দেখতে লাগলাম, তখন দেখলাম তার পেটের মধ্যে মারাত্মকভাবে একটা জখম হয়েছে। আর আমার মনে হলো কেউ কোনো শক্ত কিছু দিয়ে ওইখানে আঘাত করেছে, যার ফলে তার অপারেশন করে কিডনি প্রতিস্থাপন করলেও সে কয়েক মাস পরে মারা যাবে। আর এখন তো তার এমন অবস্থা হয়েছে যে তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গেছে। এখন তার রক্তের খুব প্রয়োজন, কিন্তু তার রক্তের সাথে মিল এমন রক্ত এখন আমাদের কাছে নাই। ডাক্তারের মুখে এসব কথা শুনে রিয়া আর নীলা দুজনে খুব কাঁদছে। নীলা মনে মনে নিজেকে অনেক দোষী করছে, কারণ তার জন্য আজ আকাশের এমন অবস্থা। অন্যদিকে রিয়াও তার কাজের জন্য নিজেকে ক্ষমা করতে পারছে না, কারণ আকাশের এই অবস্থার জন্য
সেও কম দায়ী নয়। তারপর হঠাৎ বৃষ্টি ছুটে এলো কোথা থেকে। সে এসে বলতে লাগলো, ডাক্তার সাহেব, আকাশের কি হয়েছে আমাকে বলুন ডাক্তার সাহেব। আচ্ছা, আপনি ওর কে হন? জি, আমি ওর সাথে একই অফিসে চাকরি করতাম। আমি ওর কলিগ, আর আমরা দুজন ভালো বন্ধুও বটে। ও ভালো, আসুন আমার সাথে। ডাক্তার বৃষ্টিকে আকাশের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সাথে সাথে বৃষ্টি দৌড়ে গিয়ে আকাশের কাছে গেল। তারপর বৃষ্টি বলে উঠল, আকাশ, কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কিভাবে হলো? এ কথা বলে বৃষ্টি কাঁদতে লাগলো। বৃষ্টির এসব ঘটনা দেখে নীলা আর চুপ করে থাকতে পারল না। সে বলে উঠল, এই মেয়ে, তুমি আকাশকে ধরে এসব কি করছো? তুমি আকাশের কে যে আকাশকে ধরে এসব কিছু করছো? আমি আকাশের যেই হই না কেন, আপনি বলার কে? আর আপনি আকাশের কি হন? আমি ওর স্ত্রী হই, আর ও আমার স্বামী। খবরদার, আপনি আর কিছু বলবেন না। আপনি কোন মুখে বলছেন যে আপনি ওর স্ত্রী? আমার তো আপনাকে মেরে ফেলতে ইচ্ছে করছে। কারণ যে স্বামী তার স্ত্রীর পড়ালেখার জন্য নিজের কিডনি দান করে তার পড়াশোনার খরচ দেয় আর একজন ভালো ডাক্তার বানায়, সে কিনা আপনি, তার উপর এমনটা করতে পারলেন। আমার তো এখন মন চাচ্ছে আপনাকে কিছু একটা করে ফেলি। আপনি প্লিজ এখান থেকে সরে যান। আপনার চিকিৎসা লাগবে না, আমি আকাশকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। তবুও আপনি এখান থেকে চলে যান। আপনাকে দেখে আকাশ এমনিতেই মরে যাবে। এতক্ষণ ধরে ডাক্তার এসব নিজের চোখে দেখছিল, আর তার মেজাজটা আরো বেড়ে গেল নীলার উপর। তারপর ডাক্তার নীলাকে একটা থাপ্পড় মেরে বলতে শুরু করলো, নীলা, তুমি সেই মেয়ে? আমার ভাবতেই অবাক লাগছে। আজ থেকে তুমি আর এখানে চেম্বার করতে পারবে না। তোমাকে আমি আমার সামনে দেখতে চাই না। তোমাকে আমি ট্রান্সফারের ব্যবস্থা করছি। তোমার মতো এমন মেয়েকে আমি আমার চোখের সামনে থেকে দেখতে চাই না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তারপর নীলা কাঁদতে কাঁদতে চলে গেল আর রুমের বাইরে গিয়ে কাঁদতে লাগলো। তারপর ডাক্তার বলল, আকাশের জন্য এখন 4 ব্যাগ রক্ত দরকার। আকাশের যা ক্ষত হয়েছে তাতে মনে হয় সে আর বেশি দিন বাঁচবে না। আকাশের রক্তের গ্রুপ কি? আকাশের রক্তের গ্রুপ ও পজিটিভ। আমাদের এইখানে এখন ব্লাড ব্যাংকে রক্ত নাই, আর ওর রক্তের গ্রুপ এর সাথে এখানে কারো রক্তের গ্রুপের মিল নাই। ডাক্তার সাহেব, আমি রক্তের ব্যবস্থা করতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আম্মু, আমাদের অফিসে আকাশ নামের একটা ছেলে চাকরি করতো না, সে তার রেজিগনেশন লেটার দিয়ে চাকরি থেকে চলে গেছে। কেন? আকাশ সাহেব তো ভালো একটা মানুষ, আর সে তো আমাদের অফিসের প্রত্যেকটা কাজের প্রতি খুব মনোযোগী ছিল। সে কি কারণে এমনটা করলো? আরে ধুর আম্মু, তুমিও যে কি সব কথা বলো না। আকাশ সাহেব বলছো কেন? আর সে এমন কি কাজ করতো যার কারণে তার এমন প্রশংসা করছো? আর তাকে আমার কাছে একটা পেন হিসেবে সারা দিন মনে হতো। আর কোনো একটা কাজ করলে এত কিছু পরিমাণ ত্রুটির মাঝে দেখা যেত। তার জন্য আমি তাকে মাঝে মধ্যে এগুলোর জন্য একটু বকাঝকা করতাম, তাই সে চাকরি ছেড়ে চলে গেছে। তবু আকাশ সাহেব খুব ভালো মানুষ, আর মানুষের কাজের ফাঁকে কিছু না কিছু ভুল হতে পারে। আর মানুষের সকল ভুল ধরতে নেই। ভুলটা সামান্য হলে তা কোনো সমস্যা হয় না, বড় হলে তা অন্য ব্যাপার। তুই আকাশ সাহেবের সাথে আমার মনে হয় অনেকটা অন্যায় করে ফেলেছিস। তার কাছ থেকে তুই ক্ষমা চেয়ে নিবি। মা, তুমি আকাশকে সাহেব বলছো কেন? আর আমি বা আকাশের কাছে ক্ষমা চাইবো কেন? ক্ষমা তো ও চাইবে। ওর মতো একটা কুলঙ্গারের জন্য আমার অফিসের কাজটা গুছিয়ে নিতে কষ্ট হতো। ম্যামের এসব কথা শুনে চুপ হয়ে গেল। তখন বৃষ্টি তাদের মাঝে এসে ম্যামকে বলল, আচ্ছা ম্যাম, আপনি একটু আগে এসব কি যেন বলছিলেন? এগুলো সবগুলো আমি শুনতে পারিনি, তবে আমার মনে হয় আমি অর্ধেক হলেও শুনেছি। ও, তুমি অলরেডি সব শুনে ফেলেছো। আসলে আমি কি বলবো আর তোমাদের সম্পর্কে? তোমাদের মতো ছোট লোকের এই স্বভাব, অন্যের কথা শুনে নেওয়া, এছাড়া কি বা হতে পারে বলো? ম্যাম, আমরা ছোট লোক হতে পারি, তবে আপনার মতো একটা অকৃতজ্ঞ নই। মানে কি বলতে চাও তুমি? কি বলবো তোকে? এই, তুমি আমার অফিসে চাকরি করে আমাকে তুই করে বলছো? তোমার তো সাহস কম না? সাহসের কি দেখছস তুই? তোর মতো মেয়েকে আমাদের ম্যামের মেয়ে বলে মানতে আমার কষ্ট হচ্ছে। এই, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি জানো না তুমি কার অফিসে কাজ করো। আমি ইচ্ছে করলে তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি। তুই আমাকে চাকরির ভয় দেখাচ্ছিস? আরে, তোর মতো মেয়ের অফিসে আমি চাকরি করব না। আজকে বিকেলে আমি রিজাইন পেপার দিয়ে আসব। আমার তোর মতো অকৃতজ্ঞ ব্যক্তির চাকরির দরকার নেই, যে কিনা একটা ভালো মানুষকে এমন সব কথা বলতে পারে। আমার ভাবতে খুব ঘৃণা হচ্ছে। মানে কি বলতে চাও তুমি?
আরে তোকে আর কি বলবো, তুই অফিসে জয়েন করার পর থেকে আকাশ সাহেবের মতো একটা ভালো মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করছস। আবার তার সকল কাজের সামান্যতম ভুলের জন্য তুই এসব কাজ তাকে দিয়ে অনেকবার করাইছস। যেসব ভুলের জন্য তেমন কোনো সমস্যা হয় না, তুই সেসব ভুলের জন্য দিনের পর দিন আকাশ সাহেবের প্রতি অনেক খারাপ ব্যবহার করছস। তারপর আবার মাস শেষে তুই আকাশ সাহেবকে তার বেতনের 1 টাকাও দেস নাই। আকাশ সাহেব কতটা কষ্ট করে নিজের জীবনটা চালাইছে জানোস তুই? এগুলোর কিছু জানবি কি করে? তুই তো টাকার মায়ে অন্ধ হয়ে গেছ। তারপর আবার পরের মাসের টাকার জন্য আকাশ সাহেব তার অপারেশন করাতে পারে নাই, তুই ওই মাসের টাকাও আকাশ সাহেবকে দেস নাই। তারপর আকাশ সাহেব অনেক রাগে দুঃখে চাকরি ছেড়ে দিছে। তারপর ওই দিন যে তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করলি, সেদিন আকাশ সাহেব না থাকলে হয়তো তোর মতো মেয়ের লাশ হয়তো কবরে থাকতো, বুঝছস? আকাশ সাহেব তোকে ওই দিন গাড়ি থেকে নামিয়ে কোনো গাড়ি না পেয়ে নিজের কোলে করে তোকে হাসপাতালে নিয়ে যায়। তারপর তোর শরীর থেকে অনেক রক্ত গেছে, তার কারণে তোর রক্তের 3 ব্যাগ দরকার হয়, কিন্তু তখন হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত ছিল না। তারপর আকাশ সাহেব তোকে 3 ব্যাগ রক্ত দিছে, রক্ত দিয়ে বাঁচাইছে। আর তুই কি না তার সম্পর্কে এসব বাজে কথা বলতেছিস? জানোস, লোকটা তার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত সারাটা জীবন মানুষের ভালোর জন্য করেছে, কিন্তু যেসব মানুষগুলোর জন্য করেছে তারা তাকে বিন্দু মাত্র দাম দিল না, এমনকি তার স্ত্রীও তাকে দাম দিল না। অথচ তার বউয়ের জন্য সে কত কিছুই না করছে। তাকে ডাক্তার বানানোর জন্য নিচে তার কিডনি দান করেছে, তার বউয়ের পড়াশোনার খরচ দিতেন। আজ সেই বউ ডাক্তার হয়ে তাকে ছোট লোক বলে অপমান করে, তাকে ডিভোর্স দেওয়ার কথা বলে, তারপর তাকে তার চোখের সামনে সে না দেখার জন্য খারাপ ভাষায় কথা বলে। শুধু এই না, তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর তিনি বাসা ভাড়া করে থাকেন, আর ওইখানে এক মেয়ে তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। তার অপারেশন করার জায়গায় সে অনেক খারাপভাবে আঘাত করে, যার কারণে সেখানে এখন এমনভাবে জখম হয়ে গেছে যে সে আর বেশি দিন এই দুনিয়ার মাঝে নাই। জানেন সে কথা? জানেন সে কোথায় আছে? সে আজ এই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হয়তো আপনাদের মতো স্বার্থপর মানুষগুলোর ভালোর জন্য তিনি আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। তার জন্য এখন 4 ব্যাগ রক্তের দরকার, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া গেল না। আর ও পজিটিভ রক্ত এখন হাসপাতালে নেই, আর এখন পর্যন্ত বড় কোনো হাসপাতালের খোঁজও পাওয়া গেল না। তারপর ম্যাম দেখি একটা মোবাইল নিয়ে তার কয়েকটা ফ্রেন্ডকে কল করে, তাদের মধ্যে 3 জনের রক্ত ও পজিটিভ। তারপর তাদেরকে ঠিকানা দিল এবং বলল দ্রুত হাসপাতালে আসতে। তারপর তারা দ্রুত হাসপাতালে আসলো। হাসপাতালে আনার পর ডাক্তার তাদের রক্ত পরীক্ষা করে দেখলেন এবং দেখার পর ডাক্তার বলেন রক্ত নেওয়া যাবে। তবে একটা প্রশ্ন, এদের মধ্যে কি কেউ আগে রক্ত দিয়েছে কিনা? তারপর দুজনে বলল তারা দিছে, একজন বলে দেয়নি। তারপর ডাক্তার তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কে কখন রক্ত দিছো এবং কয় মাস আগে দিছো? তারপর তাদের মধ্যে একজন বলল সে 2 মাস আগে দিছে, আরেকজন বলল 5 মাস আগেও রক্ত দিছে। তারপর ডাক্তার তাদের মধ্যে 2 জনকে রক্ত দেওয়ার জন্য নিলেন এবং তাদের কাছ থেকে 4 ব্যাগ রক্ত নিলেন। তারপর তা আকাশের শরীরে দিলেন এবং অপেক্ষা করতে থাকলেন তার কখন জ্ঞান আসবে। এরপর ডাক্তার কিছুক্ষণের জন্য অন্য রোগীকে দেখতে গেলেন এবং কোনো সমস্যা হলে তাকে জানাতে বলবেন। তারপর ডাক্তার সেখান থেকে চলে গেল। এদিকে প্রায় 5 ঘন্টা পর আকাশের জ্ঞান আসলো। জ্ঞান আসার পরও সে চোখ মেলে দেখলো পাশে বৃষ্টি, রিয়া এবং নীলা দাঁড়িয়ে আছে। তখন রিয়া আকাশকে বলল, আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি, আমি তোমার সাথে অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। কে তুমি? আর আকাশের কাছে ক্ষমা চাইতেছে কেন? তারপর রিয়া বলল তার নাম রিয়া। তারপর বৃষ্টি বলল, ও তুমি সেই রিয়া যার কারণে আজকে আকাশের এই অবস্থা? আজকে আকাশ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল সেই তোমার মতো অহংকারী এই মেয়েটার জন্য। সে এখন মোটামুটি সুস্থ আছে। প্লিজ আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি জানতাম এগুলো, তাহলে আমি কি তোমার সাথে এমনটা করতাম? তুমি বলো। প্লিজ আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও, না হলে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। বাহ, ক্ষমা করে দাও, এই কথাটা অনেক সহজ, কিন্তু আপনি যে ক্ষমার অযোগ্য কাজটা করেছেন তা ক্ষমা পাওয়ার যোগ্য কি না নিজে নিজেকে প্রশ্ন করে দেখেন। আপনার মতো মেয়ের জন্য একটা নিরীহ ছেলের প্রাণ চলে যাচ্ছে, এটি কিভাবে মেনে নেওয়া যায়? তারপর আপনি আবার তার কাছে এসে ক্ষমা চাচ্ছেন। আপনাদের কাছে ক্ষমা জিনিসটা হলো একটা ব্যবহার্য বস্তুর মতো, যেখানে আপনারা একটা জিনিস
ব্যবহারগুলো অনেক দিন পর ছুঁড়ে ফেলে দিলেন, তারপর আবার উঠিয়ে এগুলোকে কয়েকদিনের জন্য আপনারা ব্যবহার করলেন। আপনার মতো লোকেরা এগুলো খুব ভালো করে পারে। আকাশ সাহেব, আপনার জন্য একটা সুসংবাদ আছে। সেটা হলো আপনার জন্য 2টো কিডনি পাওয়া গেছে, যেগুলো আপনার দেহে প্রতিস্থাপন করলে আপনি আবার ঠিক সাধারণ মানুষের মতো চলতে পারবেন। ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। যা টাকা খরচ হয় আমি দিব। আপনি প্লিজ জলদি আকাশের অপারেশনের ব্যবস্থা করেন। তারপর আকাশের অপারেশন হলো এবং ডাক্তাররা সাকসেস হলো তার মাঝে এগুলো সঠিকভাবে প্রতিস্থাপন করে, এবং আকাশ সুস্থ হতে হতে প্রায় 1 মাস এর অধিক সময় লেগে গেল। যে নীলার জন্য আমি এত কিছু করলাম, আর যার জন্য আমি আমার জীবনের সমস্ত কিছু দিয়ে দিতাম, কিন্তু সে নীলা আমাকে এতটুকু বুঝলো না। আর সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল এবং আমাকে অনেক কষ্ট দিয়ে দূরে ঠেলে দিল। আর বৃষ্টি তার বন্ধুত্বের জন্য এত কিছু করলো, আমি তার জন্য কিছুই করতে পারলাম না। বৃষ্টি তার ভালোর জন্য অনেক কিছু করলো, কিন্তু বিনিময়ে সে একটুকু ভালোবাসা পেতে চায়। তারপর এইভাবে দেখতে দেখতে আকাশও বৃষ্টির প্রতি আরও দুর্বল হয়ে পড়ে এবং সেই ভাবতে থাকে বৃষ্টি তার জন্য এত কিছু করেছে, সে কখনো ভুলতে পারবে না। কিছুক্ষণ পর আকাশ নিজেকে নিজেই বলতে লাগলো, এসব কিছু কেন ভাবতেছে সে বৃষ্টিকে নিয়ে? তার মানে সে কি বৃষ্টিকে ভালোবেসে ফেলেছে? না না, এসব সে কি ভাবছে? সে তো নীলাকে ভালোবাসতো, তাহলে সে কিভাবে বৃষ্টিকে ভালোবাসবে? আবার পরক্ষণেই সে বৃষ্টির প্রতি আরও দুর্বল হয়ে পড়ে। তার কাছে বৃষ্টির সব কিছু ভালো লাগতে থাকে। তারপর নিজে নিজেকে বলো, উঠে একটা মানুষকে 2টো মানুষকে ভালোবাসতে পারে না। তারপর হঠাৎ করে ম্যাম তার হলে রুমে আসে এবং জিজ্ঞাসা করে, কেমন আছে আকাশ? আকাশ কোনো উত্তর দেয় না, তার মনে সে বৃষ্টিকে নিয়ে ভাবতেছে। তারপর ম্যাম আবার জিজ্ঞাসা করলো, কি ভাবতেছো আকাশ? পরক্ষণেই আকাশ বাস্তবে ফিরে আসে এবং বলে, কিছু না। তারপর ম্যাম জিজ্ঞাসা করে, কেমন আছো আকাশ? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আকাশ, তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে বলবো তা মাথায় আসছে না। সমস্যা নাই, বলে ফেলুন। আসলে কথাটা হচ্ছে আমি তোমাকে... আমাকে কি ম্যাম? দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালোবাসি না। তো আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে কে বলেছে? আপনি যা বলার তা সরাসরি বলে ফেলুন। আচ্ছা বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমি তো ম্যামের কথা শুনে অবাক। ম্যাম এগুলো কি বলছে? এটা কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না? আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আকাশ, তুমি এটা ফিরিয়ে দিও না। আমি তোমাকে বিয়ে করব। ম্যাম, এটা আপনার আবেগ। কয়েকদিন পরে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। আর আমি তো বিবাহিত, তো আপনি কেনই বা আমাকে বিয়ে করবেন? আর বিয়ে করলে লোকে কি বলবে? আর আমি বা আপনাকে খাওয়াবো কি? কেন? নীলা তো তোমার কাছে ডিভোর্স চেয়েছে, আর সে তো রাজিও আছে ডিভোর্স দিতে। তাহলে সমস্যা কোথায়? ম্যাম, আপনি আমার সমস্যার কথা কখনো বুঝবেন না। নীলা যদি ডিভোর্স না দেয় তাহলে কি হবে? দেখো, আমি এত কিছু বুঝি না। আমি তোমাকে বিয়ে করব, এটাই শেষ কথা। এমন সময় রিয়া কোথা থেকে যেন আসলো আর বলল, কিসের বিয়ে? কার বিয়ে আকাশ সাহেব? আমি কিছু বললাম না। তখন ম্যাম বলল, তার আর আকাশের বিয়ে। এটা শুনে রিয়ার মাথা গরম হয়ে গেল। সে বলল, কিসের বিয়ে? আকাশকে আমি ভালোবাসি, আর আকাশের সাথে আমার বিয়ে হবে। আর আকাশ, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচব না। আকাশ রিয়ার কথা শুনে আরো বেশি হতভম্ব হয়ে গেলাম। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। আর রিয়াই বা কেন তাকে ভালোবাসে এটা সে বুঝতে পারছেন না। রিয়া আর ম্যাম ঝগড়া লাগার মতো অবস্থা হয়ে গেছে। তারা শুধু তর্ক করতেছে। এই বলতেছে আকাশের বউ হব, আর ও বলতেছে ও আকাশের বউ হবে। এখন আকাশ কথাগুলো শুনে তার মাথাটা এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে। সে কি বলবে বুঝতে পারছে না। আর এদিকে রিয়ার ম্যামের ঝগড়াটা আরো বেশি হয়ে গেল। তখন হঠাৎ করে নীলা আসলো এবং বলল, এই, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো দুজনে? আর কেই বা কার বউ হবে? সেটা জেনে তুমি কি করবে? আর আমার তোমাকে একটা কথা বলার ছিল। তো সেটা ভূমিকা না করে সোজাসুজি ভাবে বলে ফেল। কথাটা হচ্ছে,
তুমি আকাশকে কখন ডিভোর্স দিবে? সেটা জেনে তুমি কি করবে? আর আকাশ আমার স্বামী, আর আমি তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। সুতরাং আমরা ডিভোর্স কেন দিব দুজন দুজনকে? তুমি ডিভোর্স দাও আর না দাও, আমি আকাশকে বিয়ে করব, আর আকাশ আমার সাথেই থাকবে। বললেই হলো, আকাশ আমার সাথে থাকবে আর আমি আকাশকে বিয়ে করব। এমন সময় বৃষ্টি এসে হাজির হলো, আর তার হাতে একটা টিফিন বক্স। এটা আজকের কথা না, বৃষ্টি প্রতিদিনই আমার জন্য নিজে তৈরি করে খাবার নিয়ে আসে। এই, তোমরা তিনজন মিলে এটা কি শুরু করছো? এই, তুমি আবার আমাদের এটার মধ্যে আসছো কেন? এই আসছে মানে কি? আসছে মানে কি? তোমরা তিনজন মিলে একটা রোগীর সামনে এরকম লাগামহীনভাবে ঝগড়া করছো আর বলছো আমি কেন আসছি? আচ্ছা, তোমাদের কমন সেন্স বলতে কিছু নাই? তারপর রিয়া, ম্যাম, নীলা তিনজনই থেমে গেল, আর বৃষ্টি আকাশকে চামচ দিয়ে হা করিয়ে খাওয়াতে লাগলো। আর এটা দেখে রিয়া ম্যাম আর নীলার জ্বলতে লাগলো। হঠাৎ নীলা বলে উঠল, এই, তুমি আকাশকে এমন করে খাওয়াচ্ছ কেন? আমার স্বামীকে ভালো কিছু করিয়ে তার মন জয় করতে চাও? শুনুন, আমি যতদিন আছি আমি আমার স্বামীকে কারো হতে দিব না। দেখো নীলা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি এমন কিছু করছি না। আমি আমার বন্ধুকে এভাবে খাওয়াতে পারবো। তুমি এটা কি বলছো? তোমাদের মতো মেয়েদের আমার চেনা আছে। তোমরা ভালো কিছু করে অন্যের স্বামীকে বিয়ে করার জন্য বাধ্য করো, তারপরে সে আর না বলে থাকতে পারে না। এই সব খারাপ মতলব আছে তোমার, তাই না? আমি থাকতে আমি কখনো তা হতে দিব না। প্লিজ, তুমি আমাকে ভুলে যেও না। আমি তোমার স্বামীর ভাগ নিতে আসিনি। প্লিজ, এমন কথা বলো না। এসব বললে আমার ভালো লাগবে না। এখন তো এইসব বলবেই। তোমাদের মতো মেয়েদের আমার চেনা আছে। নীলার এসব কথা শুনে আমার মেজাজটা চরম আকারে খারাপ হয়ে গেছিল। নীলা, প্লিজ এসব কথা বন্ধ করো। আমার কিন্তু এসব কথা শুনতে একদমই ভালো লাগছে না। আর বৃষ্টিকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। কই, আমি তো কোনো বাজে কথা বলিনি। আমি তো একদম সত্যিই কথাটা বলেছি। আর তুমি বা বৃষ্টিকে এত সাপোর্ট করছো কেন? তোমার আবার একে ভালো লাগেনি তো আবার? নীলা, প্লিজ এসব বলো না। আমার মেজাজটা এখন কিন্তু ভালো না। এবার আমার মেজাজটা প্রচণ্ড আকারে খারাপ হলো। আমি বিছানা থেকে উঠে নীলাকে কষে একটা থাপ্পড় মারলাম আর বললাম, কি বলছো তুমি এগুলো? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। একবারও মেয়েটার কথা চিন্তা করতেছো না? মেয়েটা দেখো কিভাবে কান্না করতেছে। নীলা, আমি তোমাকে অনেক ভালো মনে করতাম তুমি অনেক শিক্ষিত হয়েছো, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে তুমি শিক্ষা অর্জন করেছো শুধু তোমার জন্য, মানুষের জন্য না। ছি নীলা, ছি। আমার ধারণাটা ভুল, আমি ভুল ভেবেছিলাম। এই যে নীলা, তুমি যে আজকে বৃষ্টিকে এইসব বাজে কথা বলছো, কিন্তু তুমি বৃষ্টির সম্বন্ধে কি জানো? না জেনে একটা মেয়েকে তুমি অনেক বাজে কথা বলে ফেলেছো। তুমি জানো না তুমি কত বড় একটা ভুল করে ফেলেছো। এই যে বৃষ্টিকে দেখতেছো, আমি জানি এই সেই বৃষ্টি যে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সে আমাকে কথা বলতেছে না কেন জানো? জেনে আর কি করবে? তুমি তো ওকে অনেক বাজে কথা বলেছো। সে শুধু আমাকে ভালোবাসে শব্দটি কেন বলেনি জানো? সে তার বন্ধুত্ব তাকে রক্ষা করার জন্য আমাকে তার ভালোবাসে কথাটি বলেনি। আর না বলার আরেকটা কারণ হলো, সে তোমার এই আমাকে নিয়ে যে সংসারটা, তার কথা চিন্তা করে বলেনি। এই যে নীলা, তুমি বৃষ্টিকে দেখছো, সে না থাকলে আজকে তোমরা আমাকে এই অবস্থায় দেখতে পেতে না। আজকে হয়তো আমার লাশটা কবরে থাকতো, সেখানে পচে আমার সেই শরীরের অঙ্গগুলো আজ মাটিতে মিশে থাকতো। এই সময় বৃষ্টি বলে উঠল, প্লিজ আকাশ, তুমি এগুলো কেন বলছো? এগুলো বলার কোনো মানে আছে? প্লিজ এমন কথা বলো না যেটা শুনলে সবার কষ্ট হবে। না বৃষ্টি, তুমি থামো, আজকে আমাকে বলতে দাও। তারপর আমি আবার বলতে লাগলাম, আজকে বৃষ্টির জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ। বৃষ্টিকে তোমরা অনেক বাজে কথা বলেছ। বৃষ্টি কি করেছে জানো? আমি যখন হতাশায় ভুগতেছিলাম, যখন নীলা তুমি আমাকে কষ্ট দিয়ে চলে গেছো, আমি তখন এসব হতাশায় সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ খুঁজে নিয়েছিলাম। তখন বৃষ্টি এসে আমার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। সে আমার সাথে সুন্দরভাবে, খুব সুন্দর ভাষায় কথা বলতে লাগলো এবং আমাকে সব সময় সবার সহায় হতে সাহায্য করলো, এবং সে আমার সব সময় পাশাপাশি থাকতে লাগলো এবং
আমার সব কথা জানতে লাগলো। সে আমাকে অনেকবার ডাক্তার দেখাতে চেয়েছিল, কিন্তু আমি তা চাইনি। আমি চাইতাম না যে কারো দয়ায় আমার চিকিৎসা হোক, কারণ আমি যে মানুষটার জন্য এত কিছু করলাম সে মানুষটা আমার মূল্য দিল না। সেখানে আমি কেন অন্যের কাছে দয়ার জন্য মাথা নত করতে যাব? বৃষ্টি আমার জীবনের সকল ঘটনা জানতো, কিন্তু কখনো দুঃখে দেয়নি। সে বরং আমাকে দুঃখ থেকে ফিরিয়ে এনেছে। তুমি হয়তো জানো না যে বৃষ্টির মা বাবা ভাই বোন সবাই আমাকে বৃষ্টির জামাই হিসেবে পেতে চায়, কিন্তু বৃষ্টি কখনো তা চায়নি, কারণ সে চায় নিজে তার বন্ধুত্বটা যেন নষ্ট না হোক। এখানে তোমরা সবাই আছো, ম্যাম আর রিয়াকে উদ্দেশ্য করে বলছি। এই যে আপনারা আমাকে আজকে ভালোবাসি কথাটা বলছেন, আর আরও বলেছেন আপনারা দুজন আমাকে বিয়ে করবেন, আপনারা দুজন আজকে কেমন করে এ কথা বলতে পারলেন আমার মাথায় কাজ করে না। আপনাদের দুজনের কাছে এখন একটাই চাওয়া, সেটা হলো তোমাকে চাই, কিন্তু এটা কখনো সম্ভব না। ম্যাম আর রিয়া তখন একসাথে বলে উঠল, কেন সম্ভব না? আমাদের দুজনের মাঝে এমন কি নেই যা ওদের দুজনের মধ্যে আছে? তখন আমি বললাম, প্রকৃত ভালোবাসা। মানে আকাশ, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন আমি বললাম, দেখেন, আপনাদের দুজনের এই ভালোবাসাটা বেশি দিন নয়। আপনাদের কাছে এখন এটা আবেগ, কিন্তু এটা বেশি দিন থাকবে না, কারণ আবেগের ভালোবাসা বেশি দিন টিকে না। আর আপনাদের আমার উপরে যে ভালোবাসা সেটা আবেগ ছাড়া কিছুই না। আপনারা হয়তো জানেন আপনারা আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আর সে কারণে আমার উপর আপনাদের ভালোবাসার সৃষ্টি হয়েছে। আর এখন আপনারা আমাকে ভালোবাসতে চান, আমাকে বিয়ে করতে চান, কিন্তু বিয়ে করে যখন আপনার দাম্পত্য জীবনে আসবে তখন সে ভালোবাসা বেশি দিন থাকবে না, কারণ এটা কিছুদিন পর এটা এমনিতেই চলে যাবে। তখন আমার কি হবে জানেন? তখন আমি সেটা নিয়ে আফসোস করতে থাকবো। আর আমি তো আপনাকে একদিনের জন্য বিয়ে করিনি, আমি তো সারা জীবনের জন্য একসাথে থাকার জন্য বিয়ে করেছি। তখন আর সারা জীবন এভাবে কাঁদতে কাঁদতে দিন জীবনটা পার দেওয়া চাওয়া আর কোনো কিছু থাকবে না। হয়তো আমি এসব কিছু সহ্য না করতে পেরে আবার আত্মহত্যার পথ বেছে নেব, কিন্তু তখন বৃষ্টির মতো কেউ আমার দিকে এগিয়ে আসবে না। হয়তো বৃষ্টি তখন অন্য কারো বউ হিসেবে থাকবে, কিন্তু তখন তার পরিবার থেকে বের হয়ে আমার জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে পারবে না। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো একটাই, সেটা হলো তখন তার সাহায্য করা হাতটা বন্ধ থাকবে তার পরিবারের মধ্যে। যেটা সে তার বিয়ের আগে আমার জন্য উৎসর্গ করেছিল, সেটা এখন তার পরিবারের জন্য উৎসর্গ করছে। তখন আমার মতোই মানুষটার মৃত্যু ছাড়া আর কিছু থাকবে না, আরও দেখতে পারবে না আমার এই লাশটা এই দুনিয়ার মাঝে, আর আমার জানাজাও হবে না। দেখো, তোমরা হয়তো জানো আমার ছোটবেলার মা বাবা মারা গেছে। ছোটবেলায় আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, আজকে পর্যন্ত এসেছি। আমার জীবনটা আমি নিজে নিজে একা একা গড়েছি, কিন্তু কেউ আমার জন্য সাহায্য সহযোগিতা করতে আসেনি। আর আমার এই জীবনটা যার জন্য দিয়েছিলাম সে তো আমাকে বুঝলো না, তার বদলে নতুন কেউ আসলো। সেখানে সে নিজের বন্ধুত্ব তা রক্ষা করার জন্য নিজের মুখে ভালোবাসা কেউ বলতে পারলো না, আর সেই মেয়েটাকে আজকে নতুন মিথ্যা অপমান বোধ করলো সবার সামনে, যেটা তার মতো মেয়ের কখনো কাম্য নয়। ম্যাম আর রিয়া, আপনারা দুজন হয়তো বুঝতে পেরেছেন আমার কথাগুলো। আর নীলা, তোমাকে একটা কথা বলার ছিল, সেটা হলো তোমার মতো মেয়ের সাথে আমার সংসার করাটা সম্ভব না। তুমি আমার কাছে ডিভোর্স চাইছিলে না? যাও, কয়েকদিনের মধ্যে তুমি তোমার ডিভোর্স পেপার পেয়ে যাবে। নীলা আমার মুখে এসব কথা শুনে হতভম্ব হয়ে গেল আর বলল, প্লিজ তুমি এমন কথা বলো না, আমি সত্যিই মারা যাব। প্লিজ আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এসব বলে এখন আর কোনো লাভ নেই। আমি বৃষ্টিকে বিয়ে করব, আর আমাদের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নিব। তুমি বৃষ্টি সম্পর্কে যখন এরকম বাজে কথা বলেছ, তখন তোমার এরকম শাস্তি হওয়া উচিত। এসব তুমি কি বলছো আকাশ? দেখো, নীলা তোমার প্রথম বউ, তুমি তাকে ডিভোর্স দিয়ে তার জীবনটা এভাবে শেষ করে দিতে পারো না। দেখেছো, নীলা তোমার জন্য সে এত কিছু ভাবে, অথচ তুমি শুধু নিজের স্বার্থের জন্য বৃষ্টিকে এত সব বাজে কথা বলছো। আমার একটা কথা, সেটা হলো তুমি বৃষ্টির পা ধরে মাপ চাইবে। তখন বৃষ্টি বলে উঠল, এটা হয় না আকাশ। আর পাশ থেকে নীলা বলে উঠল, আমি রাজি। তারপর যখন নীলা বৃষ্টির পা ছুঁয়ে মাপ চাইতে গেল, তখন বৃষ্টি তাকে বলল, এ কি করছো বোন? আমি তোমাকে মাফ করে দিয়েছি। তারপর নীলাকে বৃষ্টি তার নিজের বুকে জড়িয়ে নিল, আর দুজন মিলে কাঁদতে লাগলো। তখন নীলা কাঁদতে কাঁদতে বৃষ্টিকে বলতে লাগলো,
আমি তোমাকে ভুল বুঝে অনেক কিছু বলে ফেলেছি। প্লিজ, তুমি আমার এইসব কিছুর জন্য তোমার মনে কষ্ট নিও না। তারপর আমি বলতে লাগলাম, ওকে ভালো, যা হবার তা হয়ে গেছে। এখন বৃষ্টি আর নীলা আমরা তিনজন আবার পারিবারিকভাবে বিয়ে করব। কারণ আমি চাই না যে বৃষ্টি আমাকে না পেয়ে কষ্ট পাক। তাই আমি চাই তোমাদের দুজনকেই আমি বিয়ে করব। আর ম্যাম আর রিয়া, তোমাদের দুজনের আমাদের বিয়েতে দাওয়াত রইল। আর আমাদের বিয়েতে সকল কিছু তোমরা অ্যারেঞ্জ করবা। তারপর আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। তারপর আমি বাসর ঘরে ঢুকে দেখি দুজনে কি একটা কথা নিয়ে হাসাহাসি করতেছে। আর আমার দিকে তাকিয়ে তাদের হাসিটা আরো জোরে বাড়িয়ে দিল। আমি কিছু না ভেবে তাদের দিকে যেতে লাগলাম আর বললাম, এই তোমরা দুজন হাসতেছো কেন? তারপর ওরা দুজন ওদের কাপড়টা বদলে আসলো আর আমাকে বলল, আজকে আমরা দুজন তোমার 12টা বাজিয়ে ছাড়বো। ও তাই নাকি? আমি কি বসে থাকবো নাকি? আমিও দেখব আজকে কে কত পারে। তারপর তারা দুজন বলল, ও আচ্ছা, তাহলে তো ভালো, দেখব আজকে ঠেলা সামলাও কিভাবে। এ কথা বলে ওরা দুজন আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমাকে একা পেয়ে ওরা দুজন আমার ওই আপনারা এখন পর্যন্ত কি দেখেন, বাকিটা ইতিহাস।